শুভ নববর্ষ দর্শক, ৭১ চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান এবং আপনারা জানেন সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠানে আমরা খবরের নানান দিক বিশ্লেষণের চেষ্টা করি পত্র পত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং অবশ্যই নিউজ পোর্টালে যে সমস্ত খবর হয় সেগুলো শিরোনাম জানিয়ে দিতে। একই সঙ্গে সেসব খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিওতে এবং অনলাইনে অতিথিরা সংযুক্ত থাকেন, আমরা তাদেরকে প্রশ্ন করি এবং উত্তরের গভীরে যাওয়ার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় আজ আমার সঙ্গে রয়েছেন বিএনপি দলীয় সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম এবং আছেন সিনিয়র সাংবাদিক সর্দার ফরিদ। দুজনকে স্বাগত জানাচ্ছি এবং একেবারে শেষ মুহূর্ত হলো শুভ নববর্ষ এবং মানে নতুন সরকার, গণতান্ত্রিক যাত্রা শুরু হলো। আমরা বলছি গণতান্ত্রিক উত্তরণ, নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান। আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা কতটুকু বাস্তবায়ন হতে যাচ্ছে, কতটা আশাবাদ তৈরি হচ্ছে, এগুলো নিয়ে মূলত আমরা কথা বলার চেষ্টা করব। আন্তর্জাতিক ইস্যু তো রয়েছে এবং দেশের মধ্যে নানা দল, নানা পক্ষ, তাদের প্রত্যেকের বক্তব্য নিয়ে একটু বিশ্লেষণের চেষ্টা করব। আর বলে রাখি দর্শক, আমাদের এই আয়োজনে পর্যায়ক্রমে ধাপে ধাপে অতিথিরা যুক্ত হবেন, তাদের কথাগুলো আমরা জানার চেষ্টা করব। আমরা মূল আলাপে যাওয়ার আগে চলুন কতগুলো শিরোনাম দেখে আসি, তাতে আলাপ করতে সুবিধা হবে। আমরা এদিকে পাবো পত্রিকা, দৈনিক প্রথম আলো দিয়ে শুরুটা করি। আমরা দেখেছি রাতের বেলা হলে আমরা আন্তর্জাতিক অঙ্গনের খবরগুলো শুরুতে থাকে। আজকে অবশ্যই এটা নিয়ে আমরা শেষ দিকে আলাপ করব যে আগামী 2 দিনের মধ্যে আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র এবং ইরান। দুটো ভেন্যুর কথা বলা হচ্ছে, ইস্তাম্বুল এবং ইসলামাবাদ, দুটো শহর আলাপ করব। এই যে হাসনাত আবদুল্লাহ যে ছবিটা দেখা যাচ্ছে আজকে সকাল, বলা যায় দুপুরের দিক থেকে এটা বেশ আলোচনা তৈরি করেছে। চট্টগ্রামের সাবেক মেয়র মঞ্জুর আলমের বাসায় হাসনাত আবদুল্লাহ কেন গেলেন, জুলাই যোদ্ধারা তাকে ঘিরে ধরে প্রশ্ন করেন। কাজে এটা নিয়ে এটা আলোচনা দাবি রাখে। জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ, প্রতিটি লাইন বাস্তবায়ন করব, প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে এই ঘোষণা দিয়েছেন। বোধ করি অনেক ধরনের প্রশ্নের একটা জবাব এলো প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে। এটা খুব ইন্টারেস্টিং একটা লাইন। নাহিদ ইসলাম বলেছেন যে সংস্কারের বকেয়া রেখেই সরকার নতুন বছরের হালখাতা খুলেছে। সংস্কারের বকেয়া ব্যাখ্যা করার চেষ্টা করব। মোটামুটি দেখে নিলাম। আমি একটু বাংলা টিভি থেকে ঘুরে আসি। এখানেও আমরা বৈশাখের নানা ছবিগুলো দেখতে পাচ্ছি, নানা আয়োজন, নানা কিছু রয়েছে। হাসনাত আবদুল্লাহর খবরটা তো আজকে প্রায় সব গণমাধ্যমে শিরোনামে ছিল। একই সঙ্গে বর্ষবরণে রঙিন সারা দেশ, উৎসবে মাতোয়ারা বাঙালি, আলাদা প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি। দেখে নিলাম বিডি নিউজ 24টা একটু ঢুমেরে আসতে চাই। এবং এখানেও ইরান যুদ্ধ চলতে থাকলে বিশ্ব অর্থনীতির মন্দার ঝুঁকিতে পড়বে, IMF-এর বক্তব্য। বিডি নিউজ 24-এর বৈশাখী আয়োজনে প্রাণোচ্ছল মিলন। মানে আজকে আমরা দেখেছি 21শে টেলিভিশনেরও জন্মদিন গেছে, সেখানেও আসলে নানা আয়োজন ছিল, গণমাধ্যমে বিভিন্ন আয়োজন, আমরাও নানামুখী আয়োজন করেছিলাম সকাল থেকে। যুক্তরাষ্ট্র ইরান আগামী 2 দিনের মধ্যে বৈঠকে বসতে পারে, আমরা দেখে নিলাম। এগুলোই আসলে সারাদিন শিরোনামে ছিল। মঞ্জু আলমের বাসায় তোপের মুখে হাসনাত আবদুল্লাহ, সেই খবরটাও রয়েছে। আমরা আলাপে যাচ্ছি, তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন অনলাইনে ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক শায়েখতেকার তারিক। শায়েখতেকার তারিক, আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা এবং আশা করি আগামী কিছু সময় খুব ভালো আলোচনা হবে আপনার সঙ্গে। শুরুতে আপনাকে দিয়ে শুরু করি। মানে আমরা তো বলছিলাম বাঙালির উৎসব, বাংলাদেশের উৎসব, এবং এখানে আসলে আপামর জনসাধারণ, জাতি, ধর্ম, বর্ণগোত্র নির্বিশেষে তারা সবাই এই প্রথম দিনটি, বছরের প্রথম দিনটি উদযাপন করবে। এবং সেই জায়গা থেকে আমরা দেখতে পেলাম জামাতে ইসলামীও এবার তাদের মতো করে নানা মোটিভ সাজিয়েছে এবং সেই মোটিভের মধ্যে আমরা পেয়ালা দেখেছি, আমরা মসজিদ দেখেছি, তারপর আরও অনেক কিছু। এবং তারা আসলে বলছিলেন যে তৌহিদ এবং রিসালাতের সঙ্গে সাংঘর্ষিক নয় এমন সব সংস্কৃতিকে ইসলাম ধারণ করে এবং এটা ইসলামের বড় সৌন্দর্য। ভবিষ্যতে আরও বড় আকারে তারা এই সংস্কৃতি আয়োজন করবে, লালন করবে, পালন করবে, ধারণ করবে। ইসলামী আন্দোলন আসলে এরকম সাংস্কৃতিক আয়োজন নিয়ে কী ভাবছে, যদি তাদের দিক থেকে একটু জানতে পারি। ধন্যবাদ আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা আলোচনায় যুক্ত আছেন, যারা এই অনুষ্ঠান দেখছেন, তাদের সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বছরের শুরুর দিনে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ যা মনে করে তা হচ্ছে যে সংস্কৃতি একটা এলাকার মানুষের, একটা জনগোষ্ঠীর যাপিত জীবনের প্রতিচ্ছবি হচ্ছে সংস্কৃতি। অতএব এই জাতীয় দিনে সাংস্কৃতিক আবহ থাকবে, উৎসব থাকবে, এটা খুবই স্বাভাবিক। আমরা এটাকে স্বাগত জানাই এবং এটাকে ধারণ করি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যে ইসলাম তো শুধু মক্কা বা মদিনায় কেন্দ্রীভূত ছিল না, ইসলাম ছড়িয়ে পড়েছিল সারা বিশ্ব জুড়ে। একেবারে খোলাফায়ে রাশিদিনের সময় যখন বিভিন্ন এলাকায় যখন শাসকরা দায়িত্ব নিয়েছেন, তখন মূল জায়গা থেকে, মানে মদিনা থেকে যে বার্তা দেওয়া হয়েছে যে একেবারে সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক হয় এমন কোনো কিছুতে সম্পৃক্ত হওয়া যাবে না, কিন্তু
এটার বাইরে ওই এলাকার মানুষের যে সাধারণ জীবনযাত্রা আছে, সাংস্কৃতিক উৎসব আছে, সেগুলোকে বাধাগ্রস্ত করা যাবে না, বরং সেগুলোকে উৎসাহ দিতে হবে, পৃষ্ঠপোষকতা করতে হবে। জি তো আমরা এই চিন্তাকে লালন করি, ধারণ করি। এই জায়গাটা নিয়ে আমাদের আপত্তি ছিল, সেই জায়গাটা হচ্ছে এই পহেলা বৈশাখে আরোপিত সংস্কৃতির একটা আগ্রাসন আমরা বিভিন্ন সময় দেখেছি। এটা এই এলাকার মানুষের সংস্কৃতি নয়। যেমন আমার ছোটবেলায় আমি আমার নানার বাড়িতে, দাদার বাড়িতে এই পহেলা বৈশাখ উদযাপন আমি নিজের চোখে দেখেছি। অতএব সেটাই হচ্ছে বাঙালির সংস্কৃতি। জি সেই বাঙালির সংস্কৃতিতে আরোপিত কোনো জিনিস ছিল না, যেটা কিছু কাল থেকে ঢাকা কেন্দ্রিক একটা আরোপিত সংস্কৃতি আমরা দেখতে পাচ্ছিলাম, যার মধ্যে শুধু যে অপসংস্কৃতি তাই নয়, ভিন্ন ধর্মীয় সংস্কৃতি তাই নয়, বরং কুপমণ্ডকতা এবং কুসংস্কার, যেমন এটা হচ্ছে এটার প্রতীক, এটা হচ্ছে এমনি ওটার আজকে প্রতীক, এই কোনো আয়োজন জাতীয় ছিল কুসংস্কারকেও আপনাদের কোনো আয়োজন ছিল আজকে? হ্যাঁ, আমাদের একটা রাজনৈতিক দল তো সাংস্কৃতিক আয়োজন করবে না, আমাদের সাংস্কৃতিক উইং গুলি তারা বিভিন্ন রকমের আয়োজন করেছে। এই পয়লা বৈশাখ উপলক্ষে, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আয়োজন করেছে। আমরা এই সবগুলোকেই সাধুবাদ জানিয়েছি এবং বিশেষভাবে এই সরকারকে ধন্যবাদ জানাবো। আমরা উৎকণ্ঠিত ছিলাম, জি তারা শেষ পর্যন্ত বৈশাখী নামটা এনেছেন। মঙ্গল শোভাযাত্রা থেকে বের হয়ে এসে তারা বৈশাখী শোভাযাত্রা করেছেন, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আচ্ছা, আমি এখানে মাননীয় সংসদ সদস্য আপনার কাছে আসবো, তার আগে আমি একটু সর্দার ফরিদ আপনার সাংবাদিকতার দৃষ্টি থেকে একটু বলবেন, মঙ্গল, বৈশাখী কিংবা আনন্দ, এই তিনটার মধ্যে পার্থক্যটা কি? কোন জায়গাটা নিয়ে আসলে মঙ্গলটা আনন্দ হলে ভালো হতো বা মঙ্গলটা বৈশাখ হলে ভালো হতো? আসলে বাংলা নববর্ষ নিয়ে এদেশের রাজনীতি হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এবং আপনি জানেন যে এই নববর্ষ সাংস্কৃতিক রাজনীতির একটা হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, তখনই কিন্তু এই শোভাযাত্রাটা চালু হয়। এটা সম্ভবত যতটুকু মনে পড়ছে এটা 89-এর ঘটনা, একদম 89 সাল থেকে শুরু হয়। এবং তখন সেটা ছিল আনন্দ শোভাযাত্রা, কিন্তু এটা গ্রাজুয়ালি পরবর্তী সময় মঙ্গল শোভাযাত্রা চলে আসলো। এখন আমরা প্রশ্ন করতে পারি আনন্দ শোভাযাত্রাটা কেন মঙ্গল শোভাযাত্রা চলে গেল? সেখানে সাংস্কৃতিক রাজনীতি, এটা ইজি ব্যাপার না, এটা শুধু শুধু হয়ে গিয়েছে, কেউ লুক করে ফেলেছে তখন না। তখন ওই সময় মঙ্গল শোভাযাত্রাটাকে কারা পেট্রোনাইজ করেছে, কারা স্পন্সর করেছে, কি করেছে আমরা সব জানি। তখন আমরা ক্যাম্পাসে ছিলাম এবং আমি ব্যক্তিগতভাবে তখন বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার হিসেবে কাজ করি কোনো একটি দৈনিকে। এখন বিষয় যেটা হলো যে আমরা যত সরলীকরণ করে দেখি যে এটা নর্মাল আনন্দ শোভাযাত্রা, মঙ্গল, ঠিক আছে, নাম বদল হওয়া দেখছি, রাজনীতিটা বোঝা যাচ্ছে, আরো হয়েছে, রাজনীতি বোঝা যায়, স্পষ্ট বোঝা যায়। আনন্দ শোভাযাত্রা যে ধরনের ছবি, মোরাল বা নানান ধরনের ব্যবহার করা হতো, মঙ্গল শোভাযাত্রা টোটালটা পাল্টে যায়। সেখানে হিন্দু পুরাণের যতগুলো চিহ্ন আছে সেগুলো ব্যবহার শুরু হয়ে যায় এবং পরবর্তী সময় প্রত্যক্ষ রাজনীতিতে চলে আসে। সেটা কি আমরা দেখেছি, এবং খালেদা জিয়ার মতো ব্যক্তিকে সেখানে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। কোনো কারণ নেই। বেগম খালেদা জিয়াকে একটা কারণ তো থাকবে যে উনি স্বৈরাচার ছিলেন, উনি ফ্যাসিস্ট ছিলেন, তাকে এইভাবে, তা তো না। উনি সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন, তাকে সেখানে উপস্থাপন করাটা কেন হলো? এটা গেল একটা। আরেকটা বিষয় আপনি লক্ষ্য করবেন যে এদেশে 90% মানুষ যে ধর্মে বিশ্বাসী, সেই ধর্মকে কিভাবে বিকৃতভাবে উপস্থাপন করা যায় সেই চেষ্টা আমরা মঙ্গল শোভাযাত্রায় দেখেছি। কাজে এটাকে এত ইজি না, এটা সাংস্কৃতিক রাজনীতির একটা কৌশল হয়ে দাঁড়িয়েছিল বাংলা নববর্ষ। এবং আপনি খেয়াল করবেন এবারে কিন্তু সেটা হতে যাচ্ছিল। সংস্কৃতি মন্ত্রী নিতাই চন্দ্র রায়চৌধুরী উনি বলছিলেন যে মঙ্গল শোভাযাত্রা বা আনন্দ শোভাযাত্রা আসলে কোনো ফারাক নেই। এটা ভয়ঙ্কর বিষয়। উনি কিভাবে বলেন আমি বুঝি না, ভয়ঙ্কর রকমের ফারাক রয়েছে, এটা একটা রাজনৈতিক বিষয়। এবং আপনি আপনি দেখছেন যে হেফাজতে ইসলাম যখন বিবৃতি দিল তখন কি হলো, তখন সরে আসলো। এবং মজার ব্যাপার হলো কি, আনন্দ শোভাযাত্রাও থাকলো না, মঙ্গল শোভাযাত্রাও থাকলো না, বৈশাখী শোভাযাত্রা হলো। হ্যাঁ, এখানে একটা বিষয় একটু বলবেন, মানে এটা আমরা রাজনীতিতে ধরতে পারলাম না, সেটা হচ্ছে রাজনীতি ধরার বিষয় না। এখন যদি কেউ বৈশাখী শোভাযাত্রার বদলে মঙ্গল শোভাযাত্রার নাম দিয়ে আয়োজনটা করে, সেটা কি আইন বিরোধী হবে? কারণ আমরা কয়েকটা জেলায় দেখতে পাচ্ছি নানা আয়োজন চলেছে মঙ্গল শোভাযাত্রা। আইনের বিষয় নয়, এটা আইনের বিষয় নয়। আচ্ছা, এটা কোনো আইনগত কোনো ভিত্তি নেই।
কে কোনটা করবে না করবে, কিন্তু আপনাকে মনে রাখবেন যারা মঙ্গল শোভাযাত্রা করেছেন তারা কারা খোঁজ নিয়ে দেখেন, স্পষ্ট হয়ে যাবে। নিঃসন্দেহে তারা আওয়ামী লীগের সমর্থক, এতে কোনো সন্দেহ নেই। আর যদি বিএনপির কেউ করে থাকে, এখন তো হাইব্রিড বিএনপির কোনো অভাব নেই, আপনি যেদিকে তাকাবেন সেদিকে বিএনপি। এবং আমরা যারা মিডিয়ায় কাজ করি, আমরা একসময় দেখেছি কোনো সাংবাদিক আওয়ামী লীগের বাইরে না, এখন থেকে কেউ আওয়ামী লীগের না, সব বিএনপি। এবং রাজনীতিতে তাই হয়েছে। মঙ্গল শোভাযাত্রা যারা করেছেন তারা স্পষ্ট মনে রাখবেন উদ্দেশ্য নিয়ে সামনে নিয়েছে। এটা তো সাংস্কৃতিক লড়াই। এবং আপনি জানেন রাজনীতিতে সংস্কৃতি অনেক বেশি শক্তিশালী। রাজনীতিকে যদি আপনি দখল করতে চান, আগে সংস্কৃতিটা দখল করতে হবে। এই জিনিসটা আমাদের মাথায় নেই। এটা পরিষ্কার। হ্যাঁ, আমি এবার আরেকটা পয়েন্টে একটু আসি, এবং এটা মাননীয় সংসদ সদস্য আপনার কাছে। আপনি হয়তো দেখেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি যেটা বলেছেন, আমরা গণমাধ্যমে বেশিরভাগ গণমাধ্যমে শিরোনামে সেটা রেখেছি, যে সংস্কারের বকেয়া রেখেই সরকার নতুন বছরে হাল খাতা খুলেছে। সরকার কি বকেয়া রেখেছে সংস্কারের? সরকার কোনো বকেয়া রাখেনি, বরঞ্চ আপনার বকেয়া পরিশোধের দিন হলো যে আপনার পহেলা বৈশাখ। পয়লা বৈশাখ নিয়ে আজকে অনেক তর্ক বিতর্ক হচ্ছে, শোভাযাত্রা, ভিন্ন ভিন্ন প্রাণীর ছবি দিয়ে মিছিল। আসলে এগুলো কখনোই কোনো কিছু ছিল না। এটা খুব সিম্পল একটা বিষয় ছিল, খুবই সিম্পল। এটা হলো যে আপনার সম্রাট আকবর খাজনা আদায়ের সুবিধার্থে বাংলা সন চালু করেছেন। বাংলা সনের প্রথম দিনেই সরকারের খাজনা প্রদান করা হতো। পরবর্তীকালে আমরা দেখেছি যে আমাদের ব্যবসায়ী সমাজ নতুন হালখাতা খুলতেন, পুরাতন দিনের হালখাতাটাকে বদলে ফেলে নতুন একটা হালখাতা খুলতেন। এবং পুরনো দিনের হালখাতার যারা যারা আপনার ছিলেন, বাকি রাখতেন, অথবা যারা যারা আপনার ঋণী ছিলেন, প্রত্যেককেই একটা কার্ড অথবা একটা মৌখিকভাবে তাদেরকে আমন্ত্রণ জানাতেন। তারা যেতেন, যতটুকু সম্ভব পরিশোধ করতেন, বাকিটা নতুন খাতায় উঠতো। একদম আমিত্তি, জিলাপি এবং নিমকি, এটা ছিল কমন খাদ্য। এটা বহু বছর দেখেছি। এটা হলো যে একটা সংস্কৃতি গ্রামের। আর আরেকটা সংস্কৃতি হলো যে হিন্দুরা একটা পূজা করতো কলাপাতার মধ্যে আমটাম দিয়ে, কাঁচা আম দিয়ে। তখন বলা হতো যে এটা আমের বিয়ে, একটা পুজো, এবং তখন থেকে আম খাওয়া যেত। এর আগে দিয়ে কিন্তু আম মোটামুটি কিছুটা মানে খাওয়ার উপযুক্ত হলো, কিন্তু পহেলা বৈশাখের আগ থেকে গ্রামে আম খেত না। এই দুটো জিনিস আমরা দেখেছি। এবং একটা জিনিস আরও ধরেন 65 দিকে বা মানে ওই সময় আমরা দেখলাম যে ছায়ানট নামে একটা গোষ্ঠী, তারা রমনার বটমূলে একটা রবীন্দ্রসঙ্গীত গান গাইতো। এই টোটাল এই হলো। এবং এটা আমরা সদা ফয়েদ খুব চমৎকার করে ওই রাজনীতিটা বুঝিয়ে দিলেন যে কিভাবে নামের সাথে রাজনীতি মিশে গিয়ে। নামের সাথে পরে তো এরশাদ আমলে চারুগোলা থেকে একটা মিছিল বের করলো। পরবর্তীকালে এটাকে দলীয়করণ করা হয়েছে, ধর্মীয় একটা রূপ দেওয়া হয়েছে, সংস্কৃতি একটা রূপ দেওয়া হয়েছে। সেটা তো চলমান ছিল। আমি শুধু আপনার কাছে এটুকু জেনে তারপর বিরতিতে যাব। সেটা হচ্ছে সরকার তো স্পষ্ট করে বলেছে যে এই জুলাই সনদে যা যা আছে প্রতিটা অক্ষর, প্রতিটা বর্ণ সেটা বাস্তবায়ন করা হবে। আজকেও আমি জুলাই সনদের আগে আমি যে কথাটা বলতে চাই সেটা হলো যে এটা ধীরে ধীরে পয়লা বৈশাখ একটা প্রচন্ড উৎসবের রূপ নিয়েছে। আমাদের দেশে ধরেন ঈদটা হলো যে মুসলমানের উৎসব। ঈদের সময় মুসলমানরা ব্যস্ত থাকে মানে আপ্যায়নের জন্য, নারীরা ব্যস্ত থাকে আপ্যায়নের জন্য, সমস্ত রেস্টুরেন্ট বন্ধ থাকে। কোরবানির ঈদও একই অবস্থা, সবাই আপনার কোরবানির মাংস সামলাতে গিয়ে খুবই ব্যস্ত থাকে, রেস্টুরেন্ট বন্ধ থাকে। কিন্তু এই একটা উৎসব এখন একটা সার্বজনীন রূপ দিয়েছে। এইবার তো খুব মানে মারাত্মক আকারে। শুধু যে সবাই রমনায় গিয়েছে এটা না, পাড়ায় মহল্লায় প্রত্যেকেই ছোটোখাটো একটা প্রোগ্রাম করেছে, আনন্দ উৎসব করেছে, মানুষ বাসা থেকে বাইরে গেছে। আজকে শুধু প্রচণ্ড মৌলবাদী, বুঝছেন না, এবং আপনার যাদের মধ্যে একটা মৌলবাদীরা ছাড়া আজকে আর কেউ কিন্তু মাঠে ছিল বা মানে বাসা ছিলেন না। প্রত্যেকেই বাসা থেকে বেরিয়েছেন, আনন্দ উৎসব করেছেন। বিশেষ করে সাদা লাল শাড়ি পরেছেন, পুরুষরা লাল পাঞ্জাবি পরেছেন, বাচ্চারা লাল লাল শাড়ি পরেছেন। আপনার খুব একটা আনন্দমুখর একটা অনুষ্ঠান। এই আনন্দমুখর অনুষ্ঠানটা বাংলাদেশি সংস্কৃতির সাথে মিলিত হয়ে সামনের দিকে এগিয়ে যাক, সেটা আমি একটু সেলিমের কাছে একটু জানতে চাই সাংবাদিক হিসাবে, সেগুলো মৌলবাদী বলতে আসলে কি বোঝাচ্ছেন আপনি? মৌলবাদী আমরা কিছুদিন আগেও দেখতাম যে পহেলা বৈশাখ সম্বন্ধে একটা বিরূপ মন্তব্য করতো, বিরূপ ধারণা। মৌলবাদী আপনি কাদেরকে বোঝান এই সময় এসে? মৌলবাদী যারা ধরেন একদম প্রচন্ড ধর্মীয় উগ্রবাদী আছে, এবং যারা আপনার জেহাদ, কতল এগুলো ছাড়া আর কোনো কিছু বুঝে না। জেহাদ করতে হবে, কতল করতে হবে, এটাই ধর্মের রাজনৈতিক দলের
তারা বিভিন্ন রাজনৈতিক নাকি দলে বিচ্ছিন্ন? ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা ছাড়া অথবা ধরেন একদম এই যেমন ইয়েতে আমরা রাস্তাঘাটে দেখি না, আমাদের মা বোনদের একটা অংশ শুধু চোখ ছাড়া আর কিছু দেখা যায় না, তাই না? হাতের পাতা পর্যন্ত একদম এখানে কালো কাপড়ে, একটু আমি interrupt কালো করতে চাই কাপড়ে যে একদম আমি মানে সেলিম ভাইকে একটা তারা তীব্র আপত্তি জানাচ্ছি, যাদের চেহারা কিছু দেখা যায় না তাদেরকে উনি 7 তারিখ আমি মৌলবাদী আপনার কাছে আসবো, সাব্যস্ত কথা করছেন। দিচ্ছি আসবো, বিরতির পর ফিরে এসে মাননীয় সংসদ সদস্য আপনি কি পরিষ্কার করেছেন ওই অংশটা, কোনটা? যে শুধুমাত্র যারা মৌলবাদী বা এই দর্শনে বিশ্বাস করে তারাই কেবল নববর্ষে ঘরে থেকেছে, বাকিরা সবাই রাস্তায় নেমেছে, একাত্মতা জানিয়েছে? না, আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বলতে পারি আর কি, যে নববর্ষের অনুষ্ঠানের মধ্যে আপনার যারা মানে একটা ইসলাম ধর্মের প্রতি, আমি অন্য ধর্মের কথা বলি, ইসলাম ধর্মের প্রতি যারা বেশি অনুরক্ত এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে, হাঁটুর উপরে পায়জামা পরে, লম্বা জুব্বা পরে, মাথায় পাগড়ি পরে, আর মহিলারা যারা 2 চোখ ছাড়া আর কিছুই দেখা যায় না, আপনার কালো আপনার বোরকা এবং পুরো হাত পা সব মানে ঢাকা, ওরা ধরেন চিন্তা চেতনার দিক দিয়ে অনেক আপনার পিছিয়ে থাকে আর কি, বুঝছেন না? এবং সেই অংশটাকেই আসলে ওই বৈশাখ মানে উৎসবে আমরা দেখা আমরা যায় না। এটুকু এইভাবে বলতে পারি, যারা সত্যিকার অর্থে ইসলামের যে যুক্তি, যে দর্শন, সেটা থেকে বেরিয়ে একটু অন্যভাবে ভুলভাবে না, এখানে একটু কথা বলে, আমি শুরুতে বলছিলাম যে পয়লা বৈশাখ কিন্তু একদম, আমি সাহেব থেকে তারিখের কাছে যাবো। সাহেব থেকে তারিখ, আমি আপনার কাছ থেকে 2 মিনিট পরে আসি, 2 মিনিট পরে, হ্যাঁ, সদাফরের কাছে একটু শুনে আসি। আমি বলছিলাম যে পয়লা বৈশাখ প্রচণ্ডভাবে একটা সাংস্কৃতিক বিষয় এবং রাজনৈতিক বিষয়, প্রচণ্ডভাবে। এবং সেলিম বাজারে বলেন মৌলবাদী, সেই পুরনো কথাবার্তা যেটা ফেসিস সরকার দীর্ঘ 15 বছর বলে আসছে, মৌলবাদী। আমি জানি না ওনারা এই শব্দটা কেন বলেন, এবং এটা বিএনপি লোকজন বলবেন, এটা আসলে বিশ্বাসযোগ্য করা কঠিন। কারণ খালেদা জিয়ার বক্তব্য আপনারা দেখেন, এই মৌলবাদ নিয়ে ওনার বক্তব্য রয়েছে, যে এটা রাজনৈতিক বক্তব্য, কাউকে কোণঠাসা করার জন্য বক্তব্য। এবং অবশ্য ইদানিং বলা হচ্ছে যে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার বিএনপি থেকে বর্তমান বিএনপি অনেকখানি সরে এসছে, এবং তার লক্ষণ ইতিমধ্যে সবাই টের পাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। এখন প্রশ্ন হলো, মৌলবাদী বলে 95% বা 90% দেশের মানুষ যে ধর্ম বিশ্বাস করে তাদেরকে বোঝানো হয়। এখন একটা লোক ধর্মীয় এটা কি সত্যি? এটা আমি কি একটু ঠিক বলে রাখি, বললেন? বলে রাখি, ধর্মীয় অনুশাসন মানলেই মৌলবাদী, ওকে, তাই তো? এটা ওকে, একটা narrative না চেষ্টা শেষ করে ছিল। দেন। এখন প্রশ্ন হলো, মুসলমান যদি ধর্মীয় অনুশাসন মানে তাহলে সে মৌলবাদী, কিন্তু অন্য সম্প্রদায়ের যদি কড়াভাবে তার ধর্মীয় অনুশাসন মানে মেনে চলে, তাহলে সে উগ্রবাদীও না, মৌলবাদীও না। এই মৌলবাদ শব্দটা কারা এনেছে? এবং মজার ঘটনা কি, মৌলবাদ শব্দটা শুধুমাত্র মুসলিমদের জন্য ব্যবহার করে, এটা পাশ্চাত্য বিশ্ব এনেছে। এবং তারা মিডিয়ার মাধ্যমে একটা বয়ান তৈরি করেছে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে পৃথিবীর সবচেয়ে সাম্প্রদায়িক দেশ হলো ইন্ডিয়া, এতে কারো কোনো সন্দেহ নেই। সেখানে মসজিদ ঘুরিয়ে দেওয়া হচ্ছে, মুসলমানদের প্রকাশ্যে নামাজ পড়তে দিচ্ছে না, ঈদের নামাজ এটা বাধা দেওয়া হয়, রাস্তায় আসলে বাধা দেওয়া হয়, ইত্যাদি ইত্যাদি। আপনি কি শুনেছেন কখনো বিজেপিকে এদেশের যারা মৌলবাদী বলে নানান ধরনের কথাবার্তা বলে, সেলিম ভাই বলছেন, কিছু সংস্কৃতি সেবী আছে তারা বলে, তারা কোনোদিন বিজেপিকে মৌলবাদী বলছে, উগ্রবাদী বলছে? শুনেছেন আপনি? উগ্রবাদী বলেছে, উগ্রবাদী বলেছে, মৌলবাদী বলছে, হ্যাঁ, ধর্মীয় মৌলবাদ আমরা মৌলবাদ বলি। বলেন না। ধর্মীয় কারণ মৌলবাদ হলো, শব্দটা ব্যবহার করছে কংগ্রেস, এবং কিন্তু তারা পার্লামেন্টে রেগুলার বলে এটা। আপনি দেখবেন ইন্ডিয়ান মিডিয়া কখনোই বিজেপিকে মৌলবাদী, উগ্রবাদী কখনোই বলে না। এটা একটা ফ্যাশন, এটা একটা ফ্যাশন যে মৌলবাদী বলে 95% যারা ইসলামিক মাইন্ডসেট নিয়ে ঘুরে তাদেরকে ইন্ডিকেট করা না। হয়। সেলিম ভাই একটা কথা বললেন, যারা বুরকা পরে, টাকনুর উপর কাপড় পরে, তারা চিন্তা চেতনা অনেক পিছিয়ে রয়েছে। ইন জেনারেলি কি বলছে? সামগ্রিকভাবে এটা এর বেরি ম্যাটার কি? আচ্ছা, শুনেন, রাজনীতি একটা বাজে জিনিস ভাই। রাজনীতি কে যে আপন হয় কে যে পর হয় বলা মুশকিল। এই জামাত ইসলামের বিরুদ্ধে বিএনপি এখন কি জিহাদ ঘোষণা করেছে, তো কোনো সন্দেহ নাই তো। এটার জন্য আলোচনা দরকার, আমরা প্রকাশ্যে দেখছি। কিন্তু আবার জামাতও কি করছে, বিএনপির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে, ফেসবুকে দেখলে আপনি দেখবেন। কিন্তু মজার ব্যাপার হলো কি, এরা সবাই কিন্তু একসাথেই ছিল, সবাই একসাথে ছিল। এখন বিএনপি কেন জামাতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলো, আর জামাত কেন বিএনপির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলো, এটা একটা লম্বা আলোচনা, রাজনৈতিক বড় বিতর্ক। কিন্তু গোটাটাই কিন্তু খুব সরলীকরণ নয়। আমরা একটু সাহেব থেকে তারিখের কথা শুনি, মানে উনি অনেকক্ষণ ধরে অনেকগুলো পয়েন্ট হাতে রেখেছেন, নিশ্চয়ই সাহেব থেকে তারিখ প্লিজ বলুন।
বক্তব্য শুনে স্তম্ভিত হয়ে গেলাম। একটু আগে আপনি বলছিলেন যে আমাদের প্রধানমন্ত্রী তিনি নাকি বলেছেন যে স্বৈরাচারের ভূত এখনো অনেকের ঘাড়ে রয়ে গেছে। জি, আমি তো দেখছি যে যে ভূতের কথা উনি বলছেন সেই ভূত এখন বিএনপির ঘাড়েও রয়ে গেছে। না হয় তিনি কোন ইয়াতে এটা বললেন, কোন মাপকাঠিতে এটা বললেন, যারা ধর্মীয় পোশাক পরে বা ধর্ম পালন করে তারা চিন্তা চেতনায় পিছিয়ে থাকে। যদি তাই উনি বলে থাকেন, এই দেশে উনি আজকে উনি মুসলিম এটা একটু হয়েছেন, পরিষ্কার হয়ে আসে সাহেব থেকে আপনি একটু পরিষ্কার করবেন এটা, কোনটা? যে ধর্মীয় লেবাস পোশাক পরে ধর্মীয় অনুশাসন মানলে সে কি পিছিয়ে পড়বে? কেন, আমরা তো ধর্মীয় অনুশাসন পালন করি, আমি তো প্র্যাকটিসিং মুসলমান। আচ্ছা না তিনি বলেছেন সমস্যা এটা কোথায়? চিন্তা আমার চেতনা পিছিয়ে থাকে। আমাকে কথা বলার মুসলমান, সুযোগ কিন্তু দেন। একদম আচ্ছা হাত মোজা আচ্ছা, তাহলে দিয়ে এবার শাহেদ তারিক পরিষ্কার হয়ে আসলাম। জি বলুন এবার। জি জি, তিনি একদম স্পষ্ট বলেছেন ব্যান্ডউইথের সমস্যা সম্ভবত। আমি একটু সংযোগটা পুনরস্থাপন করি এবং সর্দার ফরিদ ওইটা একটু পরিষ্কার করেন। মানে এখানে আমার ধারণা সাদত হোসেন সেলিম যেটা বলতে চেয়েছেন যে যারা আসলে যে পুরাতন ধ্যান ধারণা না না না, এটা 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 রাকিব, আমি পরিষ্কার বলি, সেলিম ভাই যেরকম কোনো জটিলতা নেই। এখন বিএনপির পক্ষ থেকে আমরা এই ধরনের বয়ানই শুনছি, কারণ বিএনপি যারা স্ট্র্যাটেজি নির্ধারণ করছে তারা কারা আমি নামগুলি বলতে চাচ্ছি না, নামগুলি পরিষ্কার হবে। এরা কখনোই বিএনপি লোক ছিল না, এখনো নেই, এটা হল বাস্তব। আমি নাম বলে উদাহরণ দিয়ে বলতে পারতাম, কিন্তু আসলে জাতীয় একটি সম্প্রচার মাধ্যমে এভাবে কোনো ব্যক্তিকে আক্রমণ করতে আমি চাই না। এটা স্পষ্ট যে কারা বিএনপি স্ট্র্যাটেজি নির্ধারণ করছে, কারা, এরা কি বিএনপির লোক? আপনি খুঁজে বের করেন। তারা কিভাবে বিএনপি এত আপন হয়ে গেল সেক্ষেত্রে? সে তো আবার চলে যেত সেই তারেক রহমান দেশে আসার আগে আনন্দবাজার রিপোর্টে। ভাই এখন এগুলো গাল গল্প করে লাভ আছে? বিএনপি স্ট্র্যাটেজি কারা নির্ধারণ করে এটা তো আমরা জানার কথা। এখন মানে অজানা কিছু তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করার তো কোনো দরকার নেই। এখন বিএনপি পরিচালিত কিভাবে এটা আমি বিএনপি না ভালো করে জানি, বুঝছেন না, কাছের থেকে জানি। এখন এগুলো নিয়ে আপনি তো জানবেন কেমনে? আপনি তো নতুন বিএনপি। নতুন হোক আর পুরাতন হোক, আমি তো 50 বছর রাজনীতি করছি। এখন উনি ঢালাভাবে বলে দিল বিএনপি যারা নীতি নির্ধারক তারা বিএনপি। সেলিম ভাই, আপনি জানেন যে কারা নীতি নির্ধারণ তৈরি করে? ভালো জানেন। ভাই আপনি জানান, শুধু আপনিই ভাই, আমরা তো জানি না, এটা কোনো কথা হইল না। এখানে সাদত হোসেন সেলিম, মানে এই যে বিএনপি বারবার বলা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া যে দর্শনে বিএনপি পরিচালনা করছে, এই বিএনপি সেখান থেকে সরে এসেছে। আদৌ কি তাই? আপনি তো দলটাতে আছেন। দেখেন, জিয়াউর রহমানের আদর্শ এবং খালেদা জিয়ার আদর্শকে ধারণ করার প্রেক্ষিতে তো বিএনপি জনগণের দল এবং জনগণকে বিএনপিকে ভোট দিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বিএনপি গঠন করেছে তখন কিন্তু কেউ বলে নাই যে বিএনপি এইভাবে রাজনৈতিকভাবে টিকে যাবে। স্বৈর শাসকের উদরে জন্ম একটি রাজনৈতিক দল ক্ষমতার সাথে সাথে সেটা বিলীন হয়ে যাবে। তো জিয়াউর রহমান দুঃখজনকভাবে মৃত্যুবরণ করার পরও তো তার দর্শনটা ছিল। বেগম খালেদা জিয়া হাল ধরেছেন, বেগম খালেদা জিয়া হাল ধরার পরে তারেক রহমান হাল ধরেছেন। বিদেশ থেকে যেভাবে দেশ পরিচালনা করেছেন অত্যন্ত কঠিন ছিল, কিন্তু সেই দর্শন ছিল বলেই 3 দিন আগে মাঠ পুড়ে গেছে, 4 দিন আগে কলার ভেলা করে মানুষ রাস্তায় নেমেছে, হাজার হাজার মানুষ যুদ্ধ করেছে, আপনার গুম হয়েছে, খুন হয়েছে, সে আদর্শের জন্য তো নতুন কোনো তো কিছু না। একদম পরিষ্কার। আমি একটু সাহেব থেকে তারিখে কথাটা শুনতে চাই, মাঝখানে একটু ব্যান্ডউইথের সমস্যা হয়ে গিয়েছিল, বোধহয় শুনতে পাচ্ছেন আপনি। জি জি, আমি যেটা বলছিলাম যে যারা ধর্মীয় অনুশাসন প্রতিপালন করে তারা চিন্তা চেতনায় পিছিয়ে থাকে, এই ধারণাটা একেবারেই ভুল, একেবারেই নয়। বরং যারা ধর্মীয় অনুশাসন পরিচালনা তারা বিশ্ব পরিচালনা করেছে, তারা তাবেদারি ছাড়া বিশ্ব পরিচালনা করে। অতএব এই চিন্তাটা ভয়ঙ্কর চিন্তা। এটা আমি আশা করব আমাদের জনাব সেলিম তিনি এই বিষয়টা অনুধাবন করবেন এবং দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা চেতনার বিপরীতে ওনার এই বক্তব্য থেকে উনি নিজেকে সরিয়ে নেবেন। এবং তিনি আরেকটা ভয়ঙ্কর কথা বলেছেন, যারা আজকে বের হয় নাই তারা কুপমণ্ডুক, এই শব্দটা বলেন নাই, কিন্তু একমাত্র যারা মানে মৌলবাদী তারা ছাড়া আর সবাই অংশগ্রহণ করেছে। আমি ওনাকে স্মরণ করিয়ে দিতে চাই, আপনার বাবা, আপনার চাচা, আপনার দাদা এই পয়লা বৈশাখে লাল পাঞ্জাবি পরে রাস্তায় কি নেমেছিলেন? শারীরিকভাবে না, মানসিকভাবে একাত্মতার কথা বলেছেন, নৈতিক সমর্থনের কথা বলেছেন। না নামলেই কি সে মৌলবাদী হয়ে গেল? যে ধর্মীয় অনুশাসন পালন করে সেই কি মৌলবাদী হয়ে গেল? আমি আমার সাংবাদিক বন্ধু উনি চমৎকার বলেছেন যে এই মৌলবাদী নেগেটিভ, এই যে ট্যাগটা, এটা তো পাশ্চাত্যের শিখিয়ে দেওয়া ট্যাগ। সেই ট্যাগ আত্মস্থ করে তিনি আমাদের দেশের উপরে যখন এটা চালাবেন, দেশের মানুষ তো এইটার বিরুদ্ধে সংগ্রাম করেছে।
এই জাতীয় ট্যাগ যারা দিত, মৌলবাদী হ্যাঁ, ট্যাগ যারা দিত, এবং তার একটা সেই সুফল কিন্তু আমরা পেতেও শুরু করেছি সাহেব থেকে তারিখ। আমরা দেখেছি এই জুলাইয়ের পর থেকে যাদেরকে আসলে ট্যাগ দেওয়া হচ্ছিল মৌলবাদী, সেই পোশাকে কিন্তু অনেকে আজকে বৈশাখী শোভাযাত্রায় নেমেছেন জামাত ইসলামীর পক্ষ থেকে। হতে পারে আমরা আমাদের দলটা জামাত অবস্থান ইসলামী, করেছি, আমাদের কিন্তু তারপর তারা বিভিন্ন মোটিভ নিয়ে এসেছে। জি, শেষ করুন। জি, আমি আশা করব যে আমাদের মাননীয় সংসদ সদস্য জি। তিনি এটা অনুধাবন করবেন এবং তিনি আরো ভালোভাবে এটা জানবেন, বুঝবেন এবং ইসলামকে জানার এবং বোঝার চেষ্টা করবেন। ইসলাম চির আধুনিক, ইসলাম পিছিয়ে পড়া জিনিস নয়। অতএব এইটা উনি অনুধাবন করে ওনার এই বক্তব্য থেকে উনি সরে আসবেন বলে আমি বিনীতভাবে ওনার কাছে অনুরোধ জানাবো। আচ্ছা, যেমন আমরা জামাত ইসলামের কথা বলছি, জামাত ইসলাম হলো একটা ভণ্ড প্রতারক, একটা রাজনৈতিক দল। কদিন আগে নরসিংদীতে জি। আমরা যাদের ছাত্র শিবিরের এক ছেলে মাথার মধ্যে ব্যান্ডেজ করে সে আপনার প্রচার করছে, তাকে ছাত্র ছেলেরা আহত করছে। তারপর যখন তাকে মানে চ্যালেঞ্জ করা হলো যে ব্যান্ডেজ খোলা হলো, দেখা যায় তার সে আহত নয়। তো জামাতে ইসলাম সৎ লোকের শাসন চায়, ইসলাম কায়েম করতে চায়। ইসলাম কায়েম করতে গিয়ে, সৎ লোকের শাসন কায়েম করতে গিয়ে তারা হেন কোনো অসৎ কর্ম না যেটা তারা করে না। তারা হেন কোনো মানে কাজ করে না যেটা তারা ভোটে জিতার জন্য, আচ্ছা। ভোটের জন্য যে অর্থ ব্যয় হইতে আরম্ভ করে, মানুষকে প্রলব্ধি করে আরম্ভ করে, বেচতে বিক্রি করতে আরম্ভ করে, সব রকম কাজ না, করে। এখন আমি যদি জামাত ইসলামের সাথে বসি, হ্যাঁ। ওরা কিন্তু আবার বিএনপি বিরুদ্ধে এতগুলো অভিযোগ করবে, যেগুলো আবার খণ্ডন করতে গিয়ে আমাদের এক ধরনের ঘাম ছুটে যাবে। তো এরকম মানে রাজনীতির মধ্যে যেটা আসলে সর্দার ফজলুল চমৎকার করে বললেন যে রাজনীতি খুবই বিপজ্জনক একটা বিষয়, এখানে অনেক ট্যাগিং চলে, অনেক ন্যারেটিভ চলে। আমি এখানে একটু কথা বলি। সেলিম ভাই যে কথাটা বলেছেন, হ্যাঁ। আমি একটু ইন্টারাপ্ট হ্যাঁ, করছি। একটু হ্যাঁ, সাহেব একটু। থেকে তারিখ, জি। সেলিম ভাই যে কথা বলেছেন ঠিকই বলেছেন। উনি বিএনপি কোন বিএনপি রেবি তাকে বলতে হবে, এর বাইরে কোনো রাস্তা নেই, ওনাদের সীমাবদ্ধতা আছে এখনো এই দেশে, এখন এই সময়ে বেড়েছে আগের চেয়ে না, আমার বেড়েছে। দায়িত্ব তো এটা হলো নিয়মটা। আমার দায়িত্ব তো উনি নিছেন। না, এটা উনি তো আমি- এমন একটা সব না, না, জানতার ভাগ আমি- করতেছেন আমি বলি। যে আমরা তাহলে আমরা চলে যাই, এখান না, থেকে না, কথা বলার দরকার আমি নাই। বলি, সর্দার ফজল, আমি আমি একটু আপনাকে বলি। আপনি না, একটা না, example আপনি দিতে আমার পারেন? ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথা বলবেন আমি- কেন? আশ্চর্য না, না, কথা না, 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 আপনি আমার বিশ্বাসের উপর কথা বলবেন সেলিম কেন? ভাই, এটা হলো রাজনৈতিক দলগুলো সীমাবদ্ধতা। আপনি মনে করেন জামাতের একজন এমপি হ্যাঁ। জামাতের বাইরে গিয়ে কথা বলতে পারবে? সেটা জামাতের ব্যাপার, আপনি আমার ব্যাপার নিয়ে কথা বিএনপির বলছেন একজন কেন? লোক তার দলের কোনো নেতিবাচক সমালোচনা করতে পারবে? বললে সমস্যাটা কোথায়? আমি করব, অসুবিধা নেই, আপনি আপনি বলেন পারবেন না তো। আমরা না, এখানে- এখানে- আমি বলি, আপনি আমাকে ইয়ে করার এটা কোনো হলো রাস্তা আছে বাস্তবতা। নাকি? এটা আমি শুরুতেই বলেছিলাম, আমাদের রাজনীতির যারা নেতা হন, কর্মী হন, এরা স্বাধীন না, যে যতই বলুক না কেন। সেলিম ভাই রেগে যাচ্ছেন, কিন্তু আসলে বাস্তবতা তো আমরা জানি। আমরা এই প্রফেশনে আমরা দেখি তো, আপনি নিশ্চয়ই দেখেছেন। আমি মানে শুরুতে তাহলে আমি কি এই সরলীকরণ করব যে জি। রাজনীতিবিদরা যা কথা বলে হ্যাঁ। সেটা বাধ্য হয়ে বলেন? না না, Feel করেন না মানে? অনেক কথাই বলেন যেটা আসলে বাস্তব আরেক জিনিস। এবং আপনাকে আজকে আমি বলে রাখি, আমরা পত্র পত্রিকায় রাজনৈতিক দলের নেতাদের মুখে যা শুনি তার 80% হলো সারফেস। এটা কেন বলেন সেটা আগে খোঁজ দিতে যান, এবং দুর্ভাগ্যক্রমে আমাদের মিডিয়া লোকেরা সে খোঁজটা নেয় না। এবং আপনাকে বলছিলাম যে এখন সব সাংবাদিকরা আমরা হয়ে গেছে কি কিন্তু এই অভিযোগ তো হ্যাঁ, এই এটা- অভিযোগ তো এটা সদর চূড়ান্তভাবে তো এসছে। এই অভিযোগ তো জি। খোদ সাংবাদিকদের বিরুদ্ধে করেছেন আমাদের জামাতে আমির। জি। তিনি বলেছেন যে আমি মুখ দিয়ে একটা কথা বলে আপনি অন্যটা লেখেন। এটা তো আপনি জানেন, ফটো কার্ডের নতুন বয়ান তৈরি হয়েছে, নতুন একটা, আপনারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন 71। হ্যাঁ। আপনাদের নামে ভুয়া কি পরিমাণ এক মাসে photo card- 222টা। কি পরিমাণ ফটো কার্ড হয়েছে বলেন আপনি। তো এখন তো সাংবাদিকতার এখন সমস্যা হলে কি রাকিব, আমাদের মতো কিছু লোক, হ্যাঁ, আমরা সত্যটা বলার চেষ্টা করি, যার কারণে দেখা গেল যে কখনো বিএনপি মনে করে সর্দার ফরিদ আমাদের লোক, জামাত মনে করে আমাদের লোক, শেষ পর্যন্ত দেখা যায় আমি কারোর লোক হতে পারি না। এটা হলো বাস্তব অবস্থা। এখন বিষয় যেটা হলো সেটা হলো যে আপনারা রাজনৈতিক যখন কোনো বক্তব্য দেয় রাজনৈতিক দলের নেতা, তখন আপনারা খুঁজে বের করবেন যে কেন বক্তব্য দিল, কি বক্তব্য দিল, এটা মুখ্য না, কিন্তু কেন বক্তব্য দিল সেটা খোঁজার দরকার। আরেকটা বিষয় আপনাকে বলি, বিএনপি জামাতের বিরুদ্ধে কেন লেগেছে আপনি জানেন? মানে আমি BNP শেষ করে জামাতের দেই। বিরুদ্ধে না, লেগেছে, না, না, জামাত BNP র আমি বিরুদ্ধে লেগেছে, আপনি এটা পরিষ্কার করেন। পজিটিভলি বলি বিএনপি পলিটিক্স করতে হবে না, তাতে নেগেটিভ তৈরি করতে হবে, তাকে পলিটিক্স করতে হবে। সে কি পলিটিক্স করবে? আচ্ছা, এক নম্বর, ফরিদ, আপনি আমাকে একটু বলার সুযোগ আবার দেবেন? বিএনপি, আপনি আবার আমাকে বিএনপি, বলার সুযোগ দেন। আমি বলি না, জামাতে, না, আমি শেষ করি, আমি just জামাত কয়েকটা ইসলাম যদি উদাহরণ আপনাকে বিএনপির দিই। বিরুদ্ধে না বলে, হ্যাঁ, আমি আপনাকে কয়েকটা তাহলে কি উদাহরণ নেগেটিভ দিই। তার থাকবে না? কয়েকটা উদাহরণ দিই। জি। গতকালকের কথা, গতকালকে আমরা মোটামুটি ভাবে সকাল থেকে রাত পর্যন্ত, ইনফ্যাক্ট সন্ধ্যা পর্যন্ত আমরা 3টা আয়োজন দেখেছি, জামাত ইসলাম এবং এনসিপি, কখনো প্রেস ক্লাবে, কখনো আলাদা জায়গায়। এবং আমরা অত্যন্ত মানে বিস্ময়করভাবে দেখলাম যেখানে প্যাথোলজিক্যাল লায়ার শব্দটা প্রয়োগ করেছেন এনসিপির একজন সদস্য খোদ আইনমন্ত্রীকে, এবং জামাত ইসলামী বলছেন যিনি আমির সর্বোচ্চ নেতা, তিনি স্পষ্ট করে বলছেন লড়াই শুরু হয়ে গেছে।
আমাদের নাহিদ ইসলাম জুলাই যোদ্ধা, এবং ওনাকে মানে ওনার রাজনৈতিক যে প্রজ্ঞা সেটা এই কম বয়সে উনি যেভাবে দূরদর্শিতা দেখেছেন সবাই প্রশংসা করেন। তিনিও বলছেন এবার আমরা রাস্তায় নামবো এবং পুরো সুফল নিয়ে তারপর ফিরবো। মানে আপনার মনে হয় কিনা যে বিএনপি এদের পেছনে লেগেছে না বলে বিরোধী দল সরকারের পেছনে লেগেছে বা পুরাতন রাজনীতির মধ্যে ঢুকে যাচ্ছে? লাগবেই তো, হ্যাঁ, তার রাজনীতি করতে হবে না? তাহলে বিএনপি কি করতে হবে না? এখন যাদেরকে সত্য কথা বলে একজন রাজনীতিবিদ, সে জামাতের হোক, বিএনপির হোক অথবা এনসিপির হোক, তারা তাদের দলকের কথাটাকে প্রতিষ্ঠিত করতে চাইবে এবং অন্য দলের বিরুদ্ধে নামবে। এটা তো স্বাভাবিক প্রক্রিয়া। আপনি কি বিএনপি যা বলবে এনসিপি তাই হে হে করবে, অথবা এনসিপি যা বলবে বিএনপি তাই হে হে করবে? আচ্ছা, আমি এখানে তাতে পলিটিক্স থাকবে না। আমি রাকিব একটু পরিষ্কার করি, একটু পরিষ্কার করি। এখন আপনি লায়ার বলেছেন, আইনমন্ত্রীকে লায়ার করেছেন। এখন কেন লায়ার বলেছে সেটাকে খোঁজা দরকার। উস্কানি, হ্যাঁ, উস্কানি। আপনি বলেন, উনি বলছে যে সাজা কম হয়েছে এই কারণে আমরা কি গুম অধ্যাদেশ বাতিল করেছি, 10 বছর সাজা দেওয়া আছে। সেখানে কি আছে? মৃত্যুদণ্ড পর্যন্ত রয়েছে। উনি এটা বলবেন কেন? আইনমন্ত্রী। হ্যাঁ, এই আইনমন্ত্রীটা বলার কারণে নাহিদ ইসলাম তাকে লায়ার বলার সুযোগ পেয়েছে। কথাটা এখন মানে একজন রাজনীতি এখন যদি উনি এটা চাইতে আরো ভয়ঙ্কর কোনো শব্দ বলতো আর এই কারণে আপনি সেটা জাস্টিফাই করতেন যে এই শব্দটা বলা যাবে। আরো রয়েছে, অনেক কিছু রয়েছে। আমরা আপাতত আইনমন্ত্রী কখন কি বলে, আইনমন্ত্রী কখন কি বলে বলা মুশকিল। নির্বাচন আগে কি বলেছিলেন তার নির্বাচনী এলাকায়? এটা তো আমরা শুধু হ্যাঁ সেটা দেখতে পাচ্ছি। আমি আপনাকে বলি, শুধু সরকারি দল না, আমরা যে বিরোধী দলকে মাঠে দেখছি তাদেরও কিছু বিস্ময়কর বক্তব্য। হ্যাঁ, যে অমুক দলকে ভোট দেওয়া মানে আমার জান্নাত কনফার্ম। আমরা তো এই 7 থেকে তারিখ তো মানে নির্বাচনের আগে থেকে আমাদের মজার ঘটনা কি জানেন, এই জান্নাত কনফার্ম এবং বিএনপির লোকেরাও জান্নাতের কথা বলেছে এবং আরো অনেক কথা বলেছে। আচ্ছা, এবং এটা হলো কি, শুনুন, 7 থেকে তারিখের কাছে আসি। এটা বলি, আপনি ভিডিও দেখেন সেলিম ভাই, এটা ভিডিও দেখেন, আপনি এখন দেখেন। আমি তো এখন বের করতে পারবো, আপনি দেখেন, দরকার হলে আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন, আচ্ছা, কোনো অসুবিধা নেই। আমি একটু 7 থেকে তারিখের কাছে আসি। বলতেন, আচ্ছা, আপনি অনিয়ারে একটা কথা বলবেন বিএনপি নিয়ে, তারপর বলবেন এটা ভাই এটা না এটা আপনি ঠিক আছে না এটা কোনো ভাই। এখন বিষয়টা যেটা হলো, শুনুন, আপনাকে বলি, ধর্মের কার্ড সবাই ব্যবহার করে না, ইলেকশনে করে না। জামাতের মতো ব্যবহার কাউকে করতে দেখি। জামাত ধর্মীয় দল, আবার ব্যবহার করবে কিভাবে? তারা ধর্মীয় দল হয়। তার নাম থেকে তারিখের দলটা হচ্ছে তারা ধর্মীয় দল। বলে যে আমরা ধর্মীয়, তারা তো অস্বীকার করে না যে জামাত ধর্মীয় দল না, করছে কখনো? ধর্মভিত্তিক সংগঠন। হ্যাঁ, তো অসুবিধা কি? আচ্ছা, আমি একটু 7 থেকে তারিখের কাছে আসি। 7 থেকে তারিখ দুটো বিষয় আপনার কাছে জানতে চাইবো। আমি জানি না ব্যান্ডউইথটা কি আবারও চলে গেল কিনা। চলে গেছে, শুনতে পাচ্ছেন? 7 থেকে তারিখ ওকে, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, একটু শুনতে থাকি, দেখি ব্যান্ডউইথের মাঝখানে যদি একটু একটু করে আপনার কথা শোনা যায়। সর্দার ফরিদ কিন্তু বরাবরই স্পষ্টভাষী, স্পষ্ট করে তিনি বললেন যে কখনো কখনো রাজনৈতিক ব্যক্তিরা যে কথাগুলো বলেন সেটা অনেকটা বাধ্য হয়ে বলেন, দলের বাইরে গিয়ে তারা কথা বলবেন না। তার মানে আমি শায়েখ থেকে তারিখের কাছ থেকে যে স্টেটমেন্টগুলো শুনি, যে কথাগুলো শুনি, সেটা কি শায়েখ থেকে তারিখের নিজের মন্তব্য নাকি দলের বাইরে যাওয়া যাবে না দেখে বাধ্য হয়ে কিছু কিছু বলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রশ্নটা তোলা থাকুক। আমি আর একটা বিষয় একটু আসতে চাই এবং সাদাতুদ্দিন সেলিম আপনাকে দিয়ে, চট্টগ্রামের সাবেক মেয়র মঞ্জুর আলমের বাসায় হাসরাত আব্দুল্লাহ গিয়েছেন। মুশকিল সেটা না, মুশকিল হচ্ছে মঞ্জুর আলমের ইতিহাসটা হচ্ছে উনি বিএনপিতে ছিলেন, আওয়ামী লীগে এলেন, আবারও বিএনপিতে গেলেন, আবারও আওয়ামী লীগ, মানে দল বদল করেছেন এবং করে লাভও হয়েছে, তিনি মেয়র হতে পেরেছেন। এখন শোনা যাচ্ছে তিনি এনসিপির একটা দলভুক্ত হয়ে তিনি আবারও মেয়র ইলেকশন করবেন চট্টগ্রামে। আসনাদ আব্দুল্লাহ যখন আজকে তার বাসায় গেল, তাকে জুলাই যোদ্ধার একটা প্রশ্ন করেছিলেন, তিনি কোনো উত্তর দিতে পারেননি। প্রশ্নটা হচ্ছে, আপনি জুলাই মাঠে ছিলেন, আওয়ামী লীগ হচ্ছে ফ্যাসিস্ট, ফ্যাসিস্টের দোষরের বাসায় কেন গেলেন? মানে রাজনীতির মধ্যে যাদের কার্যক্রমকে আমরা নিষিদ্ধ করছি, তাদের কার্যক্রম করে একজন ব্যক্তি যিনি করে এসেছেন তাকে মেয়র ইলেকশনে যদি দাঁড় করানো হয়, রাজনৈতিক দল বিএনপির বক্তব্যটা কি, আপনাদের বক্তব্যটা? না দেখুন, আপনার মঞ্জুর আলম একসময় আওয়ামী লীগ করতেন, আওয়ামী লীগের কাউন্সিলর ছিলেন, ভারপ্রাপ্ত মেয়র ছিলেন, পরবর্তীকালে বিএনপি যোগদান করে মেয়র হয়েছেন। বিএনপি দুঃসময়ে তিনি বিএনপি ত্যাগ করে আবার আওয়ামী লীগ করেছেন। আবার যখন 5ই আগস্টের পরিবর্তনের পর তিনি আবার একটু বিএনপি থেকে ঘেঁষার চেষ্টা করেছেন। এখন এনসিপি ওনাকে প্রপোজাল দিতেই পারে, যেতেই পারে। তো সেক্ষেত্রে তো হাসানাত আব্দুল্লাহর মোটামুটিভাবে আজকে ভালোই ধরা খেয়েছেন এবং কোনো উত্তর দিতে পারেন নাই হাসানাত আব্দুল্লাহ। এবং হাসানাত আব্দুল্লাহরা তো আপনারা একটু আগে বললেন নাহিদ ইসলাম খুব মানে চৌকসে সেই হ্যান ত্যান কি বললেন আর কি। নাহিদ ইসলাম যে একদম
একেবারেই বোকার স্বর্গে বাস করছে, সেটা তো 8 তারিখে প্রমাণ করে দিয়েছে। কোটা বিরোধী আন্দোলন করে সে কোটার উপদেষ্টা যেদিন হয়ে গেছে সেদিনই বলছে গেল সব গেল। এবং এটা আমি 9 তারিখ বৈশাখী টেলিভিশনে একটা টক শোতে বলেছি যে এটা একেবারে শেষ হয়ে গেছে, এটা একেবারে অনুচিত কাজ হয়েছে তারা উপদেষ্টা মণ্ডলে যোগদান করা, এবং তারা প্রমাণিত করেছে যে উপদেষ্টা মণ্ডলীতে যোগদান করে তারা সর্বস্ব হারিয়েছে। তা তো ব্যাখ্যা দিয়েছে যে তারা ওয়াচডগ হিসেবে থাকতে চায়। ওয়াচডগ হিসেবে তো উপদেষ্টাতে থাকতে পারেন নাই। ওয়াচডগ হিসেবে উপদেষ্টাতে গিয়ে তারা নিয়োগ বদলি, যেটা আমরা কল্পনাই করি নাই, পদোন্নয়নের ব্যাপারে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা, শত কোটি টাকা তারা বাণিজ্য করেছে, তাদের লোকজন বাণিজ্য করেছে। একেবারেই আপনার শেষরা মেসরা যেগুলো ছেঁড়া স্যান্ডেল পড়তে পারতো না তারাও হয়ে গেছে। নাহিদ ইসলামের নিজের মানে শারীরিক কাঠামোর যে পরিবর্তন, এটাও একদম বিস্ময়কর পরিবর্তন, বুঝছেন না? সুতরাং তাদের এই পরিণতি হবে, এটা এর চাইতে আপনার খুব বেশি ভালো কিন্তু পরিণতি হবে না। রাজনৈতিক ভাবে তারা তো তরুণ, সচেতন, এবং তারাই কিন্তু মনে রাখতে হবে যে একটা বড় রেজিমকে সরিয়েছে। তারা বড় রেজিম সরিয়েছে, তারা রেজিম সরাই নেই, তারা কিছুই করে নাই। তারা একটা কোটা বিরোধী আন্দোলন শুরু করেছে। আন্দোলনটাকে বেগবান করার জন্য আমরা যত রকমের সাহায্য সহযোগিতা করার দরকার সেটা করেছি। 17 বছর পর্যন্ত আমরা বারুদকে মানে একেবারেই প্রস্তুত করে রেখেছি, শুধুমাত্র একটা ম্যাচের কাঠি জ্বালিয়ে দিলে সেটা ইয়ে হবে। আমরা তো জানতাম সরাসরি পতন হবে, অভ্যুত্থানের মাধ্যমে পতন হবে, পালিয়ে যাবে, খুন হবে সারা পৃথিবীতে। সমষ্টিগত আন্দোলনে যেমন আমার নির্বাচনী এলাকায় 6 জন মারা গেছেন, 6 জনে বিএনপি করে। যে 1400-1500 জন মারা গেছেন বলে আমরা জানি, তার মধ্যে 900 জনের উপর সরাসরি বিএনপির নেতাকর্মী মারা গেছে, অনেকে সাধারণ লোকজন মারা গেছে। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র মারা যায় নাই, আর তাদের কেউই মারা যায় নাই। 2 দিন পিট্টি খাওয়ার পরেই তারা কিন্তু আন্দোলন স্টপ করে দিয়েছিলেন। সেই দিন কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যেমন আন্দোলন নেতৃত্ব দিয়েছেন, সারা বাংলাদেশে সেরকম বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। শুধু আন্দোলন একা কারো সুবিধাভোগী আমরা হতে দেব না, হওয়ার কোনো সুযোগও নাই। আর এছাড়া আপনার পরবর্তীকালে দেখেন তারা গত বছর পয়লা বৈশাখ যখন অনুষ্ঠান করতেছে, হাতে গোনা মনে হয় ক্যামেরাম্যান সব 20-30 জন ছিল, তারা 10-15 জন ছিল। ইতিমধ্যে তাদের অনশন, তাদের এই রাজুতে আয়, তাদের সেই জুলাই বাস্তবায়নের জন্য গলা ফাটিয়ে মাইকে বক্তব্য রাখতেছে মানুষ পিছনে 6 জন। এগুলো তো তারা মানে কাটতে পারবে না। আমি শুধু আপনার লাস্ট স্টেটমেন্টটা চাই, তারপরে আমি শাহেদ থেকে তারেকের কাছে যাবো। অনেকক্ষণ ধরে উনি অপেক্ষা করছেন। আপনি শুধু মানে এটুকু বলবেন যে কাজটা ঠিক হবে কিনা, মানে কার্যক্রম নিষিদ্ধ একজন মানে ফ্যাসিস্ট বলা হচ্ছে যে তার দোসর ট্যাগিং, এবং এটা সবাই জানে এলাকায়। তার বাসায় গেলেন হাসরাত আব্দুল্লাহ, একজন জুলাই যোদ্ধা হয়ে, এবং তিনি যদি পরবর্তীতে এনসিপিতে আসেন, তিনি যদি পরবর্তীতে সিটি কর্পোরেশন নির্বাচনে যুক্ত হন, মানে বিষয়টা কি বার্তা যাবে? না, বার্তা তো আজকেই চলে গেছে। হাসরাত আব্দুল্লাহ কি একটা শব্দ উচ্চারণ করতে পারছে? মঞ্জুর আলমের বাসায় যাওয়ার প্রেক্ষিতে সেটা কি সে সেখানে মঞ্জুর আলম থেকে ধরনের দান অনুদান আনতে গেছে না দলে যোগদান করতে গেছে? কোনো কিছু তো হাসান আব্দুল্লাহর মতো মুখোড়া একটা ব্যক্তি, মানে তার মুখ যেভাবে মুখ চলে সে তো একেবারে বশীকরণ, মুখোড়া মনে বশীকরণ যেরকম, সে তো বশীকরণ হয়ে গেছে। হ্যাঁ, মানে সংসদ সদস্য আপনি শেষ করেছেন। আমি একটু 7 থেকে তারিখ আপনার কাছে আসি। দুটো বিষয়। একটা, সর্দার ফরিদ খুব স্পষ্ট করে বলেছেন যে অনেক রাজনীতিবিদরা আসলে বক্তব্যের বাইরে, দলের বক্তব্যের বাইরে যেতে পারেন না, বাধ্য হয়ে তারা বলেন। আপনি ইসলামিক আন্দোলনের সাংগঠনিক সম্পাদক, আপনি যা বলেন সেটা কি আপনার সংগঠনের ভাষা নাকি বাধ্য হয়ে বলেন আর কি? আমাদের সাংবাদিক বন্ধু যে কথাটি বলেছেন এটা বাংলাদেশের বাস্তবতা। তবে এক্সেপশন তো অবশ্যই আছে, আমি কখনোই বাধ্য হয়ে বলি না। কিন্তু যারা মূলত ক্ষমতার রাজনীতির আশেপাশে অবস্থান করেন তাদের এটা করতে হয়, এটা তিনি ঠিকই বলেছেন। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশে আমি অন্তত এই কাজটুকু বাইরে থাকি। আমি যে বিষয়টা বলবে যে আমি ব্যতিক্রম, আমি এক্সেপশন, হ্যাঁ, এটা কাজে প্রমাণিত হবে যে কোনটা সঠিক কোনটা বেঠিক। এখানে যে বিষয়টা, এখানে একটা বিষয় যে জামাত ধর্মীয় দল, একটা প্রসঙ্গ আসছিল, জামাত কখনো ধর্মীয় দলের বাইরে কখনো বলেছে কিনা, না, তারা স্পষ্ট করেছে, একদম স্বচ্ছ এবং স্পষ্ট করেছে তারা কোনো ধর্মীয় বা ইসলামী দল নয়। এটা তারা আনুষ্ঠানিকভাবে বলেছে, এবং তারা বলেছে তারা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, একদম স্পষ্ট। ওনাদের নায়েবে আমির একেবারে স্পষ্ট ভাবে এটা মিডিয়ায় বলেছেন যে জামাত কোনো ইসলামী দল নয়, এটা লিবারেল ডেমোক্রেটিক ব্যাপারেও তো তারা অতটা আগ্রহী না যতটুকু। তারপরে আরেকটা বিষয়, আমাদের সেলিম ভাই একটা কথা বলেছেন, এখানে জামাতের কেউ থাকলে হয়তো তারা কাউন্টার দেওয়ার কথা ছিল, কিন্তু আমি একটু কথা বলা প্রয়োজন মনে করি, যদিও জামাতের সাথে আমাদের চিন্তার এবং ইয়ার পার্থক্য আছে, কিন্তু তারপর এই কথাটা বলা প্রয়োজন মনে করি। আমি দেখেছি ওই ছেলেটাকে, তার মাথা ব্যান্ডেজ করা, পরবর্তীতে যখন খোলা হলো দেখা গেল যে ভিতরে কোনো আঘাত নাই, তেমন কোনো আঘাত নেই। তো সেই হিসাবে তিনি জামাতকে প্রতারকের দল বলেছেন।
যদি কেউ কোনো দুর্মুখ এরকম কথা বলে ফেলে যে বিএনপির বিভিন্ন জায়গায় তো নিজেরা অনেক খুনাখুনি করছে, অনেক মানুষকে খুন করে ফেলছে, তাহলে বিএনপি কে কেউ যদি খুনির দল বলে তখন সেটা কি মেনে নেওয়া হবে? এটাও তো একটা মানে একটা বড় বিবেচনায় প্রশ্ন। নেওয়া জি উচিত। জি জি না না, খুন করে ফেললে খুনের দল বলো, কোনো অসুবিধা নেই, কিন্তু ওই যে মাথার মধ্যে ব্যান্ডেজ করে তারপর প্রতারণা করবে, তাকে প্রতারক বলবো না, বাংলাদেশে কি কোন বলবো? রাজনৈতিক দল আছে যাদের তৃণমূল কর্মীরা এরকম নাটক করে না? আপনি বলেন। আপনি কোন বিএনপি কোথায় করেছে এটা দেখেন আপনি। হ্যাঁ, প্রান্তিক অঞ্চলে যারা আছে, হ্যাঁ। ধরেন আমরা জানি ভিলেজ পলিটিক্স, হ্যাঁ, ওদের খোঁজ করলে দেখা যাবে পুরনো কোনো- এইরকম নির্মমানের প্রতারণা রাকিব, আমি একটু একটু কথা বলতে চাই। আমি নির্দিষ্ট মানে একটা শেষ কথা। করে আমি আসি। একটু শেষ করি, এক সেটা মিনিট হলো আপনি বলতে মুখে জি। ধর্মের কথা বলবেন, সৎ লোকের শাসনের কথা বলবেন, আল্লাহর আইনের কথা বলবেন, আর আপনি এরকম একটা মানে কাটটা একদম কাঁচা একটা আপনার ইয়ে এটা- করবেন, এটা- একটা এটা- প্রতারণা এটা- করবেন, এটা হতে তাহলে পারে একটু শেষ নাকি? করে শেষ। আমি আমি একটু- আপনার কাছে আমি- আসবো, আই না, প্রমিস আসবো আপনার জি, কাছে। আমি 60 থেকে তারিখের টিউনটা তাহলে হারিয়ে ফেলবো। 60 থেকে তারিখ এখানে কিন্তু মাননীয় সংসদ সদস্য একটা পয়েন্ট বলেছেন, মানে অন্য কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে এটা বলা যেতে পারে, কিন্তু দলটা যখন জামাতে ইসলামী এবং ইসলামকে তারা ধারণ করে, এই বক্তব্য দিয়ে তারা যখন এই কাজটা করে, তখন তো আসলে ব্যাপারটা আরো বড় আকার ধারণ করে, তাই না? এই ব্যাখ্যাটা হ্যাঁ, বলুন। উনি যে বিষয়টা পয়েন্ট আউট করেছেন এর চাইতে বড় বিষয় হচ্ছে যে তারা তাদের লিটারেচারে, তারা সবকিছুতে তারা নিজেদেরকে দিন কায়েমের সংগঠন বলে, ইসলাম কায়েমের সংগঠন বলে, জি। কিন্তু কার্যত তারা যখন সময় আসে তখন তারা বলে যে না, আমরা দিন কায়েমের সংগঠন না, আমরা শরিয়া কায়েমের জন্য করতে চাই না। জি। এই জায়গাটা উনি ইঙ্গিত করতে পারেন যে এইখানে তারা মুখে কার্যত করে এক, বলে আরেক। এইটাই করতে পারেন, কিন্তু একজন ওই কোন তৃণমূলের কোন এক কর্মী কি করলো না করলো সেটা নিয়ে পুরো দলকে ব্লেম দেওয়াটা আমার মতে ওয়াইজ হয় না বিষয়টা। তাহলে সবাই আচ্ছা, আর এটাতে দায়ী সবশেষ হবে। আর 1 মিনিটের মধ্যে আরেকটা পয়েন্ট একটু বলবেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মঞ্জুর আলম, যিনি এক্স আওয়ামী লীগের নেতা, পরবর্তীতে তিনি এখন ধারণা করা হচ্ছে, রাজনৈতিক গুঞ্জন আছে, তিনি এনসিপিতে যাবেন এবং পরবর্তীতে তিনি সিটি কর্পোরেশন নির্বাচনে আসবেন। হাসরত আব্দুল্লাহ আজকে তার সাথে দেখা করতে গেছেন এবং জুলাই যোদ্ধারা তাকে ঘিরে ধরেছেন এবং বলেছেন ফ্যাসিস্টের দোসরের সাথে আপনার কিসের সাক্ষাৎ। তিনি কোনো উত্তর দিতে পারেননি। পরবর্তীতে জানানো হয়েছে যে উনি আমন্ত্রণে সেখানে গিয়েছিলেন। দেখেছেন নিশ্চয়ই, পর্যবেক্ষণটা একটু জানাবেন ছোট করে। জি, দেখেছি। আমি তো জানি না আসলে হাসান আব্দুল্লাহ কি কারণে গিয়েছেন। এখানে সেলিম ভাই কিছু প্রসঙ্গ উঠিয়েছেন যে তারা, আমি এটা বলবো না যে তারা এই গণঅভ্যুত্থানে তাদের ভূমিকাকে আমি খাটো করতে চাই না, তাদের অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাদেরকে অ্যারেস্ট করার পর ডিবি অফিসে নিয়ে যাওয়ার পরে হান্নান মাসুদ এরা যখন এগুলিকে স্বীকার করলো, এগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, বিএনপির ভূমিকা আছে, সকল রাজনৈতিক দলের এখানে ভূমিকা আছে। কেউ কারোর চেয়ে এখানে মানে বড় দাবি করার কিছু নাই এবং কারো অবদানকে অস্বীকার করার কিছু নাই। এবং তবে সেলিম ভাইয়ের এইটার সাথে আমি একমত, তারা গণঅভ্যুত্থানের পরে তাদের কাছ থেকে জাতি যা প্রত্যাশা করেছিল সেই প্রত্যাশা হয়তো তারা সেভাবে পূরণ করতে পারে নাই। এটা তার মানে ইতিহাস কন্ট্রিবিউশন নিয়ে প্রশ্ন না তুলে প্রত্যাশা পূরণ না করতে পারাটা নিয়ে প্রশ্ন তোলা উচিত। আমি সর্দাফিদ আপনার কাছে আসবো একটা বিরতি থেকে ফিরে এসে, কারণ এই পর্যায়ে বিরতিতে যেতেই হবে আর কি। দর্শক, আরো একটা বিরতি নিয়ে ফিরছি, আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। বিরতির পর আকিব হাসান ৭১ জার্নাল নিয়ে আরো একবার ফিরলাম এবং অতিথির কাছে যেতে চাই। সর্দার ফরিদ, খুব সংক্ষেপে ছোট করে একটু মন্তব্য জেনে নেব আর কি। এখানে কয়েকটা ইস্যু এসছে, সেটা হলো জামাত ধর্মীয় দল কিনা, এরকম একটা কথা এসছে। জামাত ধর্মীয় দল, যদি তারা বলছে আমরা ধর্মীয় দল না, লিবারেল ডেমোক্রেটিক অনেক কিছু বলেছে, কিন্তু দলটার নামের সাথে রয়েছে জামাতে ইসলামী। এবং আমি তারা এখানে সৎভাবে বলছিলাম, শাসন আমি চায়। এই কারণে বলছিলাম বারবার, সেটা হলো যে রাজনৈতিক দলের নেতারা যা বলে বাস্তব তা নয়। এবং জামাত ইসলাম নেতা কি বললে এত কিছু হয়, আমরা তাদের কার্যকলাপ দেখেই জানি এটা একটা ধর্মীয় দল, এটা হলো বাস্তব অবস্থা। এখানে কোনো নিয়ে ওনারা যা বলে বলুক, কিন্তু আমরা তো তাদের কাজ দেখবো, তাই না? কাজ দেখে আমরা সিদ্ধান্ত নেবো, একটা জিনিস। আরেকটা জিনিস যেটা বলেছেন আপনি, হাসনাত আব্দুল্লাহর প্রসঙ্গে এসছে। হাসনাত আব্দুল্লাহের কাছে এদেশের মানুষের যেটা প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী মঞ্জুরুল আলমের কাছে তাদের যাওয়ার কথা নয়, মঞ্জুর আলমের কাছে যাওয়ার কথা নয়। কারণ উনি বিচিত্র একটি ক্যারেক্টারের লোক, চরিত্রহীন লোক, রাজনৈতিক কোট আনকোট রাজনৈতিক চরিত্রহীন ব্যক্তি না, কোট আনকোট রাজনৈতিক চরিত্রহীন একটা লোক। উনি আওয়ামী লীগ ছিলেন, বিএনপিতে এসে মেয়র হলেন, তারপরে আবার বিএনপিতে হলেন, আবার আওয়ামী লীগে জয়েন করলেন, চেষ্টা করলেন, বর্জন করলেন, এবং উনি মেয়র ইলেকশন করতে চেয়েছেন আওয়ামী লীগ থেকে। আবার উনি সংসদ সদস্য নির্বাচন করার চেষ্টা করেছেন আওয়ামী লীগ থেকে। সেলিম ভাই জানালেন 5 আগস্টে উনি বিএনপির দিকে ঝুঁকার চেষ্টা করেছেন। কারণ কাজেই একজন ব্যক্তি, চিহ্নিত একজন ব্যক্তি, কোট আনকোট যেটা আমি বলছিলাম রাজনৈতিক চরিত্রহীন, তার কাছে হাসনাত আব্দুল্লাহ যাবে কেমন? হাসনাত আব্দুল্লাহ লজিক আছে তো, সে বলবে যে উনি পিওর ফ্যাসিস্টের দোষর না। আমি পরিষ্কার বলি না, তার লজিক সে দিবে, আমাদের তো লজিক আছে, আমাদের তো একটা মতামত রয়েছে। কেন হাসনাত আব্দুল্লাহ ওখানে যাবে?
কারণ কারণ হাসনাত আব্দুল্লাহ যে ইমেজ, সেই ইমেজের সাথে যায় না। মঞ্জুর কাদেরের সঙ্গে সেটা যাওয়া ঠিক নয়, এবং যার কারণে উনি অনেক কথার জবাব দিতে পারেননি। তরুণরা কিন্তু এর প্রত্যাশা করে নাই যে মঞ্জুর আলমের কাছে হাসনাত আব্দুল্লাহ যাবেন, তার বাসায় যাবেন, সৌজন্য সাক্ষাৎ করবেন। মেয়র রিলেশনের কথা বলছেন না, এটা অনেক ব্যাপার, ওটা অনেক হিসাব নিকাশ আছে। আগে আমরা বলবো না তাকে মেয়র রিলেশন দাঁড় করাবে কি করাবে না, এগুলো হিসাব না, কিন্তু যাওয়াটাই হলো সবচেয়ে নেগেটিভ দিক। Negative এটা কেউ প্রত্যাশা করে না, এটা একটা বিষয়। আরেকটা বিষয় সেটা হলো যে মানুষের একটা জিনিস আমি লক্ষ্য করেছেন যে জুলাই যারা তরুণরা এই ঘটনাটি ঘটিয়েছে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করার একটা প্রবণতা কিন্তু অনেকদিন ধরে চলছে। বিএনপি ক্ষমতা আসার পরে চলছে তা নয়, কিন্তু এটা অনেক আগের থেকে। যারা জুলাই যোদ্ধা তারা যদি জুলাই না, না, যোদ্ধাকে আমি শেষ করতে দেই। 1971 এর মতো করে আমি branding শেষ করার করতে দেই। চেষ্টা করে আমি শেষ যে করতে জুলাই দেই। তাদের না না, আমি শেষ করতে দেই। সেটি হলো আপনি তাদের কাজের সমালোচনা করবেন, কিন্তু তারা কিছুই বুঝে না, তুচ্ছ চাচ্ছিল্য, বাচ্চা দায়ের, চিকেন পার্টির বলছে না, হ্যাঁ, এটা মানেটা কি? আপনি King's Party ও আচ্ছা আচ্ছা, আপনি কি মনে করেন এটা এমনি এমনি বলা হয়? আপনি খুঁজ দেন পেছনে কারণ কি? জুলাই, আপনি মনে রাখবেন, জুলাই বিপ্লবে শুধু ফেসিস্ট শেখ হাসিনার পতন ঘটেনি, ভারতীয় আধিপত্যবাদেরও পতন ঘটেছে। আবার হ্যাঁ, হাতে তাদের সংস্কৃতি কাজে এই কথাটা বলে যেটা না, হ্যাঁ। এটার পেছনে অনেক ব্যাপার রয়েছে, এত ব্যাপার রয়েছে এবং সরলীকরণ নয়। আমরা চেষ্টা এবং করবো এটা খুব- ওই ব্যাপারগুলো নিয়ে জি, আলাদা করে আলাপ জি। করতে, যেহেতু হাতে একদম সময় কম। আরেকটি সাথে ঢুকতে হবে, আমি সাহেব থেকে তারিখে একটা মন্তব্য নিতেই চাই। দুটো বিষয় একবার একটু বলবেন সাহেব থেকে তারিখ। প্রথমত, মানুষ, সাধারণ ভোটার, তাদের ভিতরে যদি এই ফিলটা কাজ করে যে একটা ইসলামিক রাজনৈতিক দলের কাছে দেশটা নিরাপদ থাকবে, তারা তো বিভ্রান্ত হবে। মানে ইসলামী আন্দোলন ইসলামিক দল নাকি জামাত ইসলামী ইসলামী দল, মানে এই ব্যাপারটা তো স্পষ্ট করতে হবে। সেই দায়িত্বটা কি আপনারা নেবেন? মানে ইসলামী দলগুলো কি নেবেন? ছোট করে। আমার মনে হয় যে এটা যার যার কর্মসূচি কার্যক্রম দিয়ে মানুষ এটাকে বুঝে নিবে। আমি যদি আরেকজনের দিকে ইঙ্গিত করি, মানে একটা আঙ্গুল উঠাই, চারটা আঙ্গুল আমার দিকে থাকবে। অতএব আমি অন্যকে ইসলামী দল না এটা প্রমাণ করাটা আমার দায়িত্ব নয়, বরং জি। আমি আমার কাজটুকু মানুষ বুঝবে কি করে? পালন মানুষের কাছে করতে স্পষ্ট পারাটাই হবে কি হচ্ছে- করে? মানুষের কাছে কাজের মধ্য দিয়ে স্পষ্ট হয়। মানুষ অত্যন্ত বুদ্ধিমান, মানুষ বোকা নয়। মানুষ আজ হয়তো বুঝবে না, কাল ঠিকই বুঝবে। এটা সময়ের জন্য অপেক্ষা করতে হবে, এবং এক সময় এটা সঠিক সিদ্ধান্তই মানুষ গ্রহণ করবে। মানুষের উপর এই আস্থাটুকু আমাদের রাখতে হবে। অতএব আমাদের দায়িত্ব হচ্ছে, আমি আমার মনে করি আমি আমার নিজেকে গঠন করা, আমার দলকে গঠন করা এবং দলকে সঠিক জায়গায় অবস্থান করানো, এটুকুই আমার দায়িত্ব। অন্যকে যতক্ষণ পর্যন্ত আমার প্রয়োজন পড়ছে না, যতক্ষণ পর্যন্ত যা দেশের স্বার্থে এবং বৃহত্তর স্বার্থ এটা প্রয়োজন পড়ছে না, অন্যকে আঘাত করা, এটা করাটা আমি অনুপযোগী মনে করি। জুলাইয়ের পর আমরা আশা করেছিলাম একটা সুস্থ সুন্দর রাজনীতি এদেশের মানুষ দেখবে, কিন্তু অত্যন্ত দুঃখজনক ভাবে দেখা যাচ্ছে যে আমরা সেই পুরাতন বৃত্তেই পড়ে আছি। আমরা একে অপরকে দোষারোপ করা এবং নিজেদের স্বার্থে দেশকে জিম্মি করে ফেলার মতো হীন কাজ করতেও আমাদের দ্বিধা বুঝতে পারছি। হচ্ছে না। জি। দেশ এখন ভয়াবহ বিপদের মুখে আছে। এই বিপদের মুখে আমি সমস্ত রাজনৈতিক দলকে এবং দেশের সমস্ত বুদ্ধিমান জ্ঞানী মানুষকে আমি বলবো, দেশ এখন ভয়ঙ্কর বিপদের মধ্যে আছে। এই বিপদের সময় আসুন আমরা একে অপরকে ঘায়েল না করে দেশটাকে কিভাবে রক্ষা করা যায়, দেশের মানে জ্বালানি সংকট যেভাবে ভয়াবহ আকার ধারণ করছে, এই অবস্থায় আমাদের একদম, সকলকে মানে অনেক দায়িত্ব সাহেব থেকে ছিল। তারিখ যে কথাটা বললেন এটা সত্যিকার থেকে প্রশংসনীয়। মানে প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজেদের উচিত নিজেরা কতটা স্বচ্ছতা ধরে রাখতে পারছেন, এবং যেই সংকটটা আসলে এখন সবচেয়ে বেশি জ্বালানি এবং বৈশ্বিক যে অস্থিরতা, সেটা নিয়ে সব রাজনৈতিক দলকে আসলে একসাথে কাজ করার কথা উনি বলছেন। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা সাহেব থেকে তারিখ। নিশ্চয়ই সামনে করে আয়োজন আবারও আপনার সঙ্গে কথা হবে। এবং আমরা আরেকটি ইস্যুতে ঢুকতে চাই সর্দার ফরিদ। আমরা এই আলোচনা শুরু করার আগে বলছিলাম যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে পরিস্থিতি সেটা ক্ষণে ক্ষণে রং বদলাচ্ছে। আমরা খুব আশা নিয়ে বসেছিলাম যে ইসলামাবাদে একটা সিজফায়ার হবে, সেখানে হঠাৎ করে নেতানিয়াহুর একটা ফোন সব কিছু এলোমেলো করে দিল। এবং যুক্তরাষ্ট্র, বোঝা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প খুব চাচ্ছেন যে একটা যুদ্ধবিরতি হোক, কিন্তু মুশকিল হচ্ছে বাস্তবতা সেটা সাপোর্ট দিচ্ছে না। আমার সঙ্গে যুক্ত হবে রাজনৈতিক বিশ্লেষক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর এ কে মতিনুর রহমান। আমি এ কে মতিনুর রহমানের মতামতটা নিয়ে তারপরে আসবো। এ কে মতিনুর রহমান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন এবং আপনি আপনার যে পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণ অনুসারে একটু বলবেন যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা আপনি দেখছেন কিনা। দুটো ভেন্যু নির্ধারণ করা হয়েছে, পাকিস্তানের ইসলামাবাদ অথবা তুরস্কের ইস্তাম্বুল, কোনো জায়গায় কোনো আশাবাদ আপনি পাচ্ছেন কিনা? আমি
এখন পর্যন্ত যে সিমটম আমরা দেখছি তাতে আশাবাদী হওয়ার আসলে তেমন কোনো কারণ এই মুহূর্তে নাই বলে আমি মনে করি। আচ্ছা, কারণ এখানে উল্লেখযোগ্য দিক হচ্ছে এই যুদ্ধটা শুধুমাত্র এখন মধ্যপ্রাচ্যের মধ্যে বিরাজমান নেই, এটি একটা বৈশ্বিক সংকটে পরিণত হয়েছে এবং বলা যায় যে মধ্যপ্রাচ্যকে ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেকগুলো দেশ পরোক্ষভাবে এর সাথে জড়িয়ে গেছে জি, এবং এখানে এক ধরনের অস্তিত্ব এবং একটা বলা যায় যে আপনার স্ব দেশের তার যে মানে ইগো, এই ইগোটা কিন্তু বড় ধরনের একটা কাজ করছে। একদিকে ডোনাল্ড ট্রাম্প আর অন্যদিকে ইরান। কারণ ইরানের যেহেতু ইরান যুদ্ধে 40 দিন অতিবাহিত হলো, এখন পর্যন্ত তারা যুদ্ধে অব্যাহতভাবে টিকে রয়েছে। সঙ্গত কারণ তাদের নতুন করে হারানোর কিছু নেই। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের একটা চ্যালেঞ্জ যে মার্কিন যুক্তরাষ্ট্র না পারছে পিছনের দিকে ব্যাক করছে, না পারছে তার যুদ্ধকে অব্যাহত রাখতে। কারণ ইতিমধ্যে হরমুজ প্রণয়কে নিয়ে যে সংকটটি তৈরি হচ্ছে এবং সেই সংকটের সাথে চায়নাও কিছুটা জড়িয়ে গিয়েছে এবং আপনি উল্লেখ করেছেন তুরস্ক ইতিমধ্যেই একটা হুমকি দিয়েছে জি। ইসরায়েলকে দখল করার ক্ষেত্রে। তো সঙ্গত কারণে পাকিস্তান যে দোতিলের ভূমিকা পালন করার জন্য যে উদ্যোগগুলো গ্রহণ করেছিল সেটি খুব বেশি ফলপ্রসূ হবে বা হয়েছে বলে আমি মনে করি না। এটি সংকট আরো ঘনীভূত হচ্ছে এবং যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই তার নৌ বাহিনী এবং ইরান দাবি করেছে যে তারা জলদস্যুদেরকে দিয়েও মূলত আঘাত হানছে এবং হরমুজ প্রণালীর যে অবরোধটা সেটিকে যদি ক্রস করে মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে নতুন করে আবার হামলা করবে এবং এতে যারা তেল আমদানিকারক দেশ, বিশেষ করে বৈশ্বিক সংকটটি মারাত্মকভাবে ঘনীভূত হচ্ছে এবং এটি বিশ্বে ছড়িয়ে গেছে। এরকম একটি পরিস্থিতি এখন আমার কাছে মনে হচ্ছে এবং যদিও চায়না 4টি দফা উল্লেখ করেছে, 4 দফার মধ্য দিয়ে একটি সমঝোতা হতে পারে। কিন্তু এই 4টি দফা আপনি নিশ্চয়ই দেখেছেন, এই 4টি দফার একটিও তো যুক্তরাষ্ট্র মানে মেনে নেবে বলে তো মনে হয় না। কারণ শেষ দফায় উল্লেখ ছিল যে জর্জিয়ার মুল্লুক তার এই নীতিতে তো আমরা ফিরে যেতে পারি না। চায়নার দিক থেকে এই কথাটা আসলে কাদের উদ্দেশ্য করে বলা সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। হ্যাঁ, সেটা তো আমরা বুঝতে পারছি এবং বিশ্ববাসী যারা মোটামুটি ভাবে এই বিষয়ে সচেতন তারা সবাই বুঝতে পারছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন যাতে না করা হয়, চায়না তার 4টি প্রস্তাবের মধ্যে এটি একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু কথা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র তো ইরানে হামলা করেছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেই, সুতরাং এটা তো তার আধিপত্যবাদ থেকে বিস্তার করার জন্য এবং এটি তো প্রমাণিত যে মার্কিন যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে যে অর্থনৈতিক সংকট, এই সংকটটা একটার পর একটা দেশের উপরে যে ট্যারিফ নির্ধারণ করা এবং ইতিমধ্যেই চায়নাকে তারা হুমকি দিয়েছে যে যদি ইরানকে অস্ত্র 51% মার্কিন শুল্ক আরোপ করা হবে, সেক্ষেত্রে 50% ট্যারিফ তারা নির্ধারণ করবে এবং সেটা আরোপ করবে। ইতিমধ্যে অন্যান্য দেশেও সেটি করেছে। জি, অনেকগুলো পয়েন্ট বলেছেন। আমি এগুলো নিয়ে সর্দার ফরিদ আপনার কাছে আসবো এবং আপনিও নিশ্চয়ই মতিউর রহমান স্যারকে ফোন কথা প্রশ্ন করতে পারবেন। আমি একটা শেষ বিরতি থেকে আসি। দর্শক, সবশেষ বিরতি নিয়ে ফিরছি, আমাদের সঙ্গে থাকবে। সবশেষ বিরতির পর একাত্তর জানালে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি এবং সর্দার ফরিদ আপনাকে 3টা ঘটনা বলি, ছোট করে 3টা লাইন। প্রথম লাইনটা হচ্ছে ইসরায়েলের সাথে তুরস্কের এক ধরনের স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে, ভীষণ রকমের উত্তপ্ত বাক্য বিনিময় রাষ্ট্রপ্রধানদের মধ্যে হচ্ছে। দ্বিতীয় কথা, এসবের মধ্যে ইতালি ইসরায়েলের সঙ্গে সমস্ত প্রতিরক্ষা চুক্তি স্থগিত করেছে এবং তৃতীয় বিষয় হচ্ছে ইরান তাদের দিক থেকে বলেছে 5 বছরের জন্য তারা পারমাণবিক কার্যক্রম বন্ধ রাখবে, যুক্তরাষ্ট্র তাতে সায় নেই। 3টা জিনিস নিয়ে লাস্ট কথা থেকে আসছে, যুক্তরাষ্ট্র চাচ্ছে মানে আমেরিকা চাচ্ছে 20 বছরের জন্য আর ইরান বলছে 5 বছরের জন্য। আসলে আলোচনাটা থমকে গিয়েছিল কিন্তু এই জায়গাতেই, অনেকে এটা ফোকাস করেছে কম, কিন্তু আসলে এই জায়গাটাই আলোচনা থমকে গিয়েছে। আমেরিকা চাচ্ছে পুরোদমে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প বাতিল করে দেওয়া হোক, আর ইরান লাস্ট মুহূর্তে সে প্রস্তাব দিয়েছে একদিন পরে যে তারা 5 বছরের জন্য স্থগিত করবে। এখান থেকে শুরু। আসলে আমরা ইন্টারন্যাশনাল নানান মিডিয়া থেকে খবরটা যেটা পাই, একটা হলে আবার সমস্যা হয়, একজন এক পক্ষে থাকেন। সব মিলিয়ে আমরা যেটা লক্ষ্য করছি, আপনি শুরুতে বলছিলেন যে আসলে ট্রাম্প এখান থেকে বেরিয়ে আসতে চাচ্ছে, আসলে উপায়ও নেই। কারণ ট্রাম্পের স্বপ্ন ছিল ভেনেজুয়েলা, একদিনের মধ্যে প্রেসিডেন্ট এবং তার ওয়াইফকে ধরে নিয়ে গেল, সে মনে হচ্ছে ইরানের মধ্যে সেরকম একটা ব্যাপার। এবং ট্রাম্প লাস্ট পর্যন্ত আজকে যেটা বলেছেন যে আগামী 2 দিনের মধ্যে আলোচনা হতে পারে আমেরিকা। 2 দিন কোট আনকোট, এই শব্দটা ট্রাম্পের খুব প্রিয়, প্রায় সময় সে 2 দিন শব্দ ব্যবহার করে এবং আজকেও ব্যবহার করেছে। এবং এর মানে আলোচনা হতে পারে 2 দিনের মধ্যে, এর মানে ট্রাম্পও চাচ্ছে আলোচনা হোক। এবং সে বলছে যে ইরান তার সঙ্গে যোগাযোগ করেছে, এটা আবার বিশ্বাস করা কঠিন, কারণ সে অতীতে এরকম অনেক কথা বলেছে।
মোট কথা ট্রাম্প আসলে বেরিয়ে আসতে চাচ্ছে, এটা যে যাই বলুক না কেন, কিছু টেকনিক্যাল প্রবলেম রয়েছে। আমি ছোট্ট দুটো উদাহরণ দিই। যতগুলি তার সামরিক বেস ছিল সেটা 6টা দেশে, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব, সৌদি আরব, কুয়েত, সবগুলো কিন্তু প্রবলেম হয়েছে। আলটিমেটলি সেগুলো কার্যকর নয়, সেগুলো মিসাইল দিয়ে শেষ করে দিয়েছে ইরান। এটা যেভাবেই বলুক না কেন শেষ পর্যন্ত এটা দাঁড়িয়েছে। কাজে এটা তার একটা দুর্বলতা। আর একটা বিষয় আপনি লক্ষ্য করেছেন যে হরমুজ প্রণালী অবরুদ্ধের যে ডাকটা দিয়েছে এবং তার অবরুদ্ধ শুরু করেছে, এটা টেকনিক্যালি অনেকগুলি প্রশ্ন না সমস্যা রয়েছে। সৌদি আরবে তো বলছে তার সবচেয়ে বড় মিত্র যে আমেরিকা বলছে তুমি এখানে সরে যাও, অবরুদ্ধ করা যাবে না। এবং আপনি নিশ্চয়ই দেখেছেন চীন অলরেডি তার জাহাজ নিয়ে তেল নিয়ে চলে গেছে, বাধা দেয়নি। চীনকে আমেরিকা বাধা দেয়নি, এর মানে এখানে তার দুর্বলতা রয়েছে। আরেকটা বিষয় সেটা 51% যে হুমকি দিয়েছে, আপনি যেটা বলেন টেরিফের, যদি কোনোভাবে ইরানকে সহায়তা করে, এগুলো আসলে চীন তোয়াক্কাই করে না। আচ্ছা, এবং কেন তোয়াক্কা মানে ছোট্ট উদাহরণ দিই, ছোট করে এবং সে কিন্তু বলছে তুমি আমার কাছ থেকে তেল কিনো। ট্রাম্প তাকে প্রস্তাব দিয়েছে, আমার কাছে তেল আছে, তুমি আমার কাছ থেকে কেন, চীনকে প্রস্তাব দিয়েছে। এখন এই যে সৌদি আরবের সরে যাওয়া সব মিলিয়ে আলটিমেটলি যেটা আমরা হয়তো বলতে পারছি না যে এটা থেমে যাবে কিনা, কিন্তু আলোচনার পথটা সম্ভবত রুদ্ধ হচ্ছে না, 1 নম্বর। 2 নম্বর, একদিনের আলোচনা এই ধরনের বড় ঘটনার সমাধান হয়ে যাবে আপনি আশা করেন? আমি অন্তত ব্যক্তিগতভাবে আশা করি না। শুরুটা হয়েছে এবং খুব সম্ভবত আমি ব্যক্তিগতভাবে আশাবাদী যেটা হবে। আর কারণ কি জানেন, লেবানন আর ইসরায়েলের মধ্যে কিন্তু আলোচনা শুরু হয়েছে এবং 18টা দেশ এটাকে সাপোর্ট করেছে যে আলোচনা যাতে সফল হয়। সেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও উপস্থিত আছেন। না এগুলো এখন এরকম হয়ে গেছে যে আলোচনাটাও অনেকে প্রতারণা মনে করছে, কারণ এই যুদ্ধটা শুরুই হলো একটা আলোচনা একদিকে চলছে আর একদিকে হামলা দিয়ে। কাজেই এটা এখানে একটু আশাবাদী হওয়ার সুযোগ একটু, সেটা কি জানেন, আসলে যুদ্ধে যা চেয়েছিল আমেরিকা সেটা তো হয়নি, এই কারণে হয়তো আমরা একটু আশাবাদী হতে পারি। আচ্ছা, আমি একটু অধ্যাপক ডক্টর মতিউর রহমান আপনার কাছ থেকে সবশেষ মন্তব্যটা নিতে চাই। প্রথম কথা হচ্ছে, আমরা যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি কনসার্ন সেটা হচ্ছে তেল, জ্বালানি, এবং আমাদের দেশের সরকারও পর্যন্ত নানা রকমের উদ্যোগ নিয়েছে, বিশেষ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলো মেনটেন করে যতটুকু পারা যায়। এখন যে প্রেক্ষাপট, যেখানে হুমকির পর হুমকি আসছে, সংকটের জায়গাটা কি হতে পারে? কোনো ধারণা কি দিতে পারেন, নাকি যতটা ভাবছি ততটা নাও হতে পারে? আপনাকে ধন্যবাদ। আমাদের বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ের যে সংকট সেটা নিয়ে আপনি প্রশ্ন করেছেন। হ্যাঁ, কারণ আমাদের একটা জাহাজ কিন্তু আটকে দেওয়া হয়েছে, বাংলা জয়যাত্রা, কিন্তু মানে এরকম আর অন্যান্য দেশের, ভারতের কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে, কয়েকটা দেশের জাহাজ কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি। আমি নিশ্চিতভাবে এটা বলা যায় যে আমাদের দেশে তো সংকট তৈরি হয় না, ইতিমধ্যে কিছু সংকট তো তৈরি হয়েছে। কারণ আমাদের এটি তো সত্য যে সরকার তার জায়গা থেকে প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছে, এবং বিশেষ করে আপনারা জানেন যে ইতিমধ্যেই প্রায় 2000 কোটি টাকা কিন্তু ভর্তুকি দিয়ে তেল আমদানি করা হয়েছে বাংলাদেশে। মানুষ এখনো তেল পাচ্ছে, কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে যদি এই সংকটটি ঘনীভূত হয়, আমি আজকেই দেখলাম সেটি হচ্ছে প্রায় $200 ঊর্ধ্বে যাবে আপনার তেলের ব্যারেল মূল্য আর কি, যেটা বাংলাদেশের ইতিমধ্যেই যদিও দাম সরকার বৃদ্ধি করে নাই বিভিন্ন কারণে, সরকার অনেকটা কনজারভেটিভ ডিসিশনের মধ্যেই এখন পর্যন্ত রয়েছে। তবে আমি যেটি ফরিদ সাহেব বললেন, আমি ফরিদ সাহেবের সাথে একটু সংযোজন করতে চাই। সেটি হচ্ছে, দেখুন, বিষয়টা হচ্ছে ট্রাম্প যুদ্ধ বিরতি চায়। আমি আগে বলেছি ট্রাম্পের ইগো একটা কাজ করছে, প্লাস আভ্যন্তরীণ বিষয়ে ট্রাম্প অনেকগুলো চাপের মধ্যে রয়েছে, এবং পাশাপাশি আপনারা লক্ষ্য করেছেন যে পোপের সাথেও কিন্তু এক ধরনের দ্বন্দ্ব তৈরি হয়েছে। এই যুদ্ধটা এই যুদ্ধটা শুধুমাত্র আপনার ইরান, ইসরায়েল এবং ইউএস এর সাথে এখন আর সম্পৃক্ত নেই, এটা কিন্তু এখন বিশ্ব পরিমণ্ডলে ছড়িয়ে গেছে। অনেক দেশ ট্রাম্পের কাছ থেকে কিন্তু ট্রাম্পের পাশ থেকে সরে গেছে, এবং পাশাপাশি ইরান যেহেতু একটি ভিকটিম স্টেট, কোনো সন্দেহ নেই আন্তর্জাতিক সকল আইন লঙ্ঘন করে হামলা করা হয়েছে, সঙ্গত কারণেই কিন্তু অনেকগুলো রাষ্ট্র তার প্রতি সমর্থন জানাবে। এবং বিশেষ করে গ্লোবাল পলিটিক্সে যে হেজেমনিক স্টেটের ভিতরে আমি যদি মনে করি চায়না খুব ঠান্ডা মাথায় তার পলিসিগুলো নির্ধারণ করেছে, এবং চায়নাকে তার যে তেলের যে জাহাজ সেটি কিন্তু তারা খালাস করেছে, এবং পাশাপাশি চায়নাকে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেও তেল দেওয়ার ক্ষেত্রে প্রস্তাব করেছে, যেটা পরিষ্কার বলেছে। কারণ আগামী 50 বছর মার্কিন যুক্তরাষ্ট্রের যে তেল আছে সেটিতে কিন্তু তারা নিজেরাও চলতে পারবে, পৃথিবীতে তারা চালাতেও পারবে, এর মধ্যে তারা করেছে। কিন্তু সংকটটা হচ্ছে আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে
বড় ধরনের একটা সংকট, সুতরাং তারও একটা চাপ তো আন্তর্জাতিক। আমরা আসলে একটু বোঝার চেষ্টা করি সরকার আসলে সেই চাপ মোকাবেলায় কি করছে। মাননীয় সংসদ সদস্য একটু বলবেন, আমরা পার্লামেন্ট ফলো করছি এবং সেখানে আসলে সংবিধান সংস্কার না সংশোধন এটা নিয়ে আলাপ হচ্ছে, 133টা অধ্যাদেশ নিয়ে আলাপ হচ্ছে, কি কি বাদ গেল কি কি রাখলো সেগুলো নিয়ে বাইরেও আবার বাকবিতণ্ডা হচ্ছে, বক্তব্য পাল্টা বক্তব্য, কিন্তু এই সংকট নিয়ে কতটা আলাপ হচ্ছে সরকারের মধ্যেই, পার্লামেন্টে যারা আছেন আপনারা তাদের মধ্যে? না, এই সংকট নিয়ে তো আলোচনা হয়েছে, আর প্রশ্নোত্তর পর্বে জ্বালানি মন্ত্রী এই ব্যাপারে খুব ছোট খালি বলা হচ্ছে কি করেছে সেটা একটা বক্তব্য দিয়েছে। এখন দেখেন, জ্বালানির তো সংকট নেই, এটা আপনি একদম নিশ্চিতভাবে বলতে পারেন, তবে সংকট সামনে আরো ঘনীভূত হতে পারে। জ্বালানি সংকটে একটি গাড়িও বসে আছে এরকম তো নাই, আমরা তো রাস্তা বেরোতে পারছি না প্রচন্ড যানজটের জন্য। আজকে তো 1 ঘন্টা যা রাস্তা 4 ঘন্টায় আমরা গিয়েছি। না, আমরা পাম্পের সামনে লম্বা গাড়ি সারি দেখতে একটা পাচ্ছি। প্যানিক আপনার বাইং এটা মানে হচ্ছে। এটা আগে গাড়ি যেমন রাস্তার মধ্যে চলছে, আপনার শুধুমাত্র যে আপনার পাম্পের সামনে যে গাড়িগুলো ওগুলো বসে আছে, এগুলো আবার চলছে। তো যানজটের তো সামান্যতম উন্নতি হয়নি, সামান্যতম। গাড়ি চলছে, তেল পাচ্ছে, হয়তো একটু সময় নিচ্ছে, যেহেতু সবাই একসাথে কিনতে চাচ্ছে, সমস্ত হোন্ডাগুলো একসাথে কিনতে চাচ্ছে। সরকার ভীষণ রকমের ভর্তুকি দিচ্ছে, তবে এটা অস্বীকার করার কোনো উপায় নাই। যদি এই সংকটটা আরো দীর্ঘস্থায়ী হয়, সেক্ষেত্রে সরকার প্রচন্ড চাপের মুখে, হ্যাঁ প্রচন্ড চাপের মুখে পড়বে। আমি একটা জিনিস বলি, সেটা হলো যে সেলিম ভাইয়ের কিছু কথার সঙ্গে আমি একমত, কিছু সঙ্গে দ্বিমত। প্রথম কথা হলো যেটা একমত, সেটি হলো যে সরকার চেষ্টা করছে, এতে কোনো সন্দেহ নেই। কারণ জ্বালানি এমন একটা বিষয়, কোনো সরকার চেষ্টা করবে না এটা আমি অন্তত বললে বিশ্বাস করবো। সে চেষ্টার ধারণ দেখে আমার আপত্তি থাকতে পারে, কিন্তু চেষ্টা করছে না এমন নয়। এতে অনেক ব্যয় হচ্ছে, ভর্তুকি দিতে হচ্ছে, ডলার কমে যাচ্ছে, আমাদের দেশে রিজার্ভ কমে যাচ্ছে, অনেক চাপ তৈরি হচ্ছে। সিলিমের সাথে একটা দ্বিমত, সেটা হলো তেলের সংকট নেই, এটা আসলে বিশ্বাস করানো কঠিন। বিশেষ করে লাইন, এত বিশাল লাইন যেখানে তেলের পাম্পগুলোর সামনে রয়েছে। হ্যাঁ, আমার প্রশ্ন হলো যেটা, সেটা হলো কি, এই তেলের সংকট হতে পারে, এটা কিন্তু মানুষের বিশ্বাসের মধ্যে রয়েছে। কারণ এরকম একটা যুদ্ধ আজকে 40 দিন পার হয়ে যাচ্ছে, এটা হতে পারে। আমি একটা জিনিস চাচ্ছিলাম যে সরকার সঠিক তথ্যটা দিক, যে আমার তেলের সংকট রয়েছে, আমরা সমাধান করার চেষ্টা করছি। হ্যাঁ, এই তথ্যটা দিলে কোনো সংকট নেই, কিন্তু সরকার বেকাতে পড়ে যাবে নয়। কারণ আমরা জানি সরকার ভর্তুকি দিচ্ছে, দাম বাড়াচ্ছে না এখন পর্যন্ত, প্রচুর ডলার ব্যয় হচ্ছে, এবং সংকট নাই এটা আসলে বলা ঠিক নয়। কারণ হলো লাইনে গেলে বোঝা যায় সংকট আছে কি নেই। আমি সঠিক তথ্য দিলে অসুবিধা নেই। সদস্যের কাছে ছোট্ট একটা বিষয় একটু জেনে নিয়ে আলাপটা শেষ করবো। আপনি নিশ্চয়ই দেখেছেন যে আমাদের ব্রেকিংও যাচ্ছে যে অপরিশোধিত যে জ্বালানি তেল, সেই জ্বালানি তেলের মজুদ শেষ এবং ইস্টার্ন রিফাইনারি উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে বলা যেতে পারে, মানে বন্ধের দিকে আর কি। তো যদি সেরকমটাই হয়, আমাদের মজুদও শেষ হয়ে আসছে এবং একটা কোম্পানি, একটা রিফাইনারি কার্যক্রম বন্ধের দিকে, তাহলে কি আমরা বলবো না যে সংকট তৈরি হচ্ছে? বা না, আমি তো বললাম, এটা যদি আর সামনের দিকে এটা এগোতে থাকে, আমরা তো আশাবাদী যে যুদ্ধটা বন্ধ হবে, কিন্তু যুদ্ধ বন্ধ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। মাঝে মাঝে আশাবাদী, মাঝে মাঝে হতাশাবাদী। আমেরিকা এখানে তার নৈতিক পরাজয় ঘটেছে যখনই তার আলোচনায় বসেছে। ইরানের সমস্ত মাথাগুলোকে একসাথে খুন করার পরে, হত্যা করার পরেও এই যুদ্ধ সে মনে করেছে 24 ঘন্টা 48 ঘন্টা। আমি বলছি এখন আমাদের দিকটা তো আমরা তো চাইবো যে যুদ্ধটা বন্ধ হোক। যুদ্ধটা বন্ধ না হলে আমি প্রত্যেকেই জানি এখানে তো আর বালুতে চোখ নাক বুজে কোনো লাভ নাই। সংকট একেবারেই ভয়াবহ সংকটের মধ্যে আমরা পড়ব। আমি একটু মতামত জেনে নিতে চাই ছোট করে, যদি আপনি আমাদেরকে কিছু পরামর্শ দেন। অধ্যাপক ডক্টর এ কে মতিনুর রহমান, এইটা গ্লোবাল ক্রাইসিস, বৈশ্বিক সংকট, শুধু আমরা সাফার করছি না, অন্যান্য দেশগুলোও করছে। অন্যান্য দেশগুলো আসলে কোন ধরনের স্ট্র্যাটেজি নিচ্ছে যেটা আমরা নিতে পারি? যদি ছোট করে সাজেশন দেন। না, আপনাকে ধন্যবাদ। আমি এখানে একটু সংযোজন করতে চাই। দেখুন, সরকার কিন্তু এই তেল সংকটটা খুব সিরিয়াসলি এটিকে অ্যাড্রেস করছে, কোনো সন্দেহ নেই। পাশাপাশি পাম্পগুলোতে তেলের লাইনও রয়েছে বিভিন্ন, এই যে আপনার তেলবাহিত যে ইঞ্জিনগুলো পরিচালিত হয়। কিন্তু এটা আমি মনে করি যে দেখুন, অনেকটা বাংলাদেশের যে আমাদের যে সংস্কৃতি বা আমাদের যে আপনার সোশিও ইকোনমিক যে কনটেক্সট, এখানে অনেকটা প্যানিকের মধ্য দিয়ে কিন্তু মানুষ মনে করে যে আমি আজকেই তেলটা যদি নিয়ে, বা অনেক ক্ষেত্রে মজুদ করার প্রসঙ্গটি ঘোষণা পেলে পেঁয়াজ শেষ হয়ে যায়, তেলও শেষ হয়ে যায়। রাইট। আপনি আজকে যদি দেখেন লবণের দাম 500 টাকা হয়েছে, দেখবেন যে লবণের সংকট পারবেন। তো সুতরাং আমি মনে করি যে এই সংকটটা শুধুমাত্র সরকারের এককভাবে সংকট, কিন্তু নিঃসন্দেহে সরকারকে
যেহেতু রাষ্ট্র ক্ষমতা আছে তাদের দায়িত্ব বেশি। পাশাপাশি এটি এমন এই বৈশ্বিক সংকটটা আসলে সবাই মিলে সমাধান করা, বিশেষ করে অপোজিশন এবং অন্যান্য রাজনৈতিক দল যারা আছে, এটা বাংলাদেশের একক কোনো প্রবলেম নয়। এক, দুই নম্বর যেটা আপনি বলছেন যে অন্যান্য দেশ যে স্ট্র্যাটেজি গুলো নিয়েছে, আমার মনে হয় যে বাংলাদেশ সরকার কিন্তু এখনো তেলের মূল্য বৃদ্ধি করে নাই, কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে এটির দাম কিন্তু অলরেডি বৃদ্ধি করা হচ্ছে। কারণ আমি মনে করি এটা বৃদ্ধি করার না করার পেছনে যুক্তিটা হচ্ছে যেহেতু ইরিগেশন সামনে, এবং এখানে কিন্তু ডিজেল চালিত মেশিন দিয়ে কিন্তু মূলত আমাদের কৃষি যে সেচ প্রকল্প সেটি কিন্তু মূলত সেই জায়গাতে বেশি হয়, এবং ইলেকট্রিসিটি একটা অবারিত হ্যাঁ, সাপ্লাই। আমি আমার আলোচনা একেবারে শেষ পর্যায়ে এবং এই সেন্টেন্স দিয়ে শেষ করি। সেক্ষেত্রে আমি মনে করি যে সংকট, এটি সংকট যে নাই, সংকট অবশ্যই আছে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তবে সরকার নিশ্চয়ই তার কৌশলগত কারণে হয়তো অনেকগুলো বিষয়, কারণ সরকারের তো পলিসির বিষয় আছে, সরকার রাষ্ট্র পরিচালনা করবে, সেখানে কৌশল গ্রহণ করতে পারে, কিন্তু সরকারের আন্তরিকতার এখানে আমি কোনো ঘাটতি দেখছি না। চমৎকার, অনেক ধন্যবাদ। এবং এত চমৎকার একটা সময় কাটলো এবং অনেকগুলো বিষয় আসলে বাকি রয়ে গেল, সামনে কোনো আয়োজনে নিশ্চয়ই সেগুলো নিয়ে কথা হবে। এবং দর্শক, এই ছিল আজকে ৭১ জানালের আয়োজনে। আগামীকাল নতুন ইস্যু নিয়ে কথা হবে, আমাদের সঙ্গে থাকবেন।